শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, আহ, প্রভাষক বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বানানের উপর দ্বিতীয় ক্লাস হচ্ছে। আজকে আমরা ক্লাসটি কিভাবে করব সেটি আমরা একটু দেখছি। প্রথমে হচ্ছে আমাদের যে ভিডিও লেকচারগুলো হচ্ছে আজকে এই বানানের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের বানানের উপর 3টি ক্লাস হবে। 3টি ক্লাসের পরে আপনারা সেটার উপর স্টাডি করবেন। স্টাডি করার পরে আমরা সেখানে এক্সাম নিব। আর আজকের যে লেকচারটি আছে সেই লেকচারটিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথম অংশটুকু পড়ানোর পরে আমরা একটা কুইজ দেব। আপনারা আপনাদের স্ক্রিনে একটি কুইজ ভেসে উঠবে, আপনারা বাম পাশে ক্লিক করলেই পাবেন সেটির উত্তর করবেন। তারপরে আবার কিছুক্ষণ পড়ানোর পরে আবার আরেকটি কুইজ আসবে। এইভাবে আমরা 4টা কুইজ নেব, ঠিক আছে? কুইজের পরে তারপর আমরা আপনাদের কোয়েশ্চেন্সগুলো নিব, ঠিক আছে? তো আজকে আমাদের যে টপিক, আমরা টপিকে চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক, আজকে আমরা পড়ব বানান শুদ্ধিকরণ 2। তো গত দুটো ক্লাসে আপনারা একটি ক্লাসে ক্লাস করেছেন বানানের উপর। এর আগে যে ক্লাসটি ছিল আশা করি সেই ক্লাসটি বুঝতে পেরেছেন। আর বানান নিয়ে আমি যেটা বলবো যে বানানটা শুধু আপনার এই বিসিএসের জন্য না, শুধু বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের জন্য না। আপনার যে বানানগুলো যদি ঠিক হয় তাহলে আপনার অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে, আপনার বাংলাদেশ আন্তর্জাতিক বা অন্য যে লিখিত যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনেক বেশি নম্বর পাবেন। তাছাড়া ব্যক্তিগত জীবনে বা একজন শিক্ষিত মানুষ হিসেবে বাংলা বা নিজের ভাষার যে জ্ঞানটুকু, এটা জানা খুবই জরুরি। বানানটুকু জানা জরুরি। বানান ভুল হলে কিন্তু আসলে সত্যি এটা একটু বিব্রতকর পরিস্থিতি হয় যে কোনো চাকরিতে, যে কোনো জায়গায়, প্রফেশনে, ঠিক আছে? তো যে কারণে আমাদের বানানটা যদি আমরা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা যদি ভালো করে শিখি তাহলে কিন্তু আমরা আসলে উপকৃত হব আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের প্রফেশনে, সমস্ত জায়গায়, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পড়াশোনায়। গত ক্লাসে আমরা যেখানে ছিলাম তারপর থেকে আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথমে যে নিয়মটা পড়ব সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে কোনো শব্দের শেষে যদি আমরা দেখি শব্দের শেষে যদি দেখি বতি আছে, যদি আমরা দেখি শব্দের শেষে মতি আছে, যদি দেখি গামী আছে, গামী, কামি, বাহি, তারপর হচ্ছে মুখী এবং পন্থী। কোনো একটা শব্দের মধ্যে যদি দেখি আমরা যে বতি, মতি, গামী, কামি, বাহি, মুখী, পন্থী, পন্থী যদি আমরা দেখি শব্দের শেষে, তাহলে সেখানে কিন্তু দীর্ঘইকার হচ্ছে। আমরা দীর্ঘইকার দেবো। আমরা আর কোনো চিন্তা করবো না, আর কিছু ভাববো না, সেখানে দীর্ঘইকার হবে। আমরা উদাহরণ দিই। আমরা যদি বলি পদ্মাবতী, তারপর শ্রীমতী, অনুগামী, সবগুলোর একটা একটা করে উদাহরণ দিচ্ছি। তারপর হচ্ছে পরিবাহী, তারপর বহুমুখী, তারপর হচ্ছে বামপন্থী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বতি, মতি, গামী, কামি, বাহি, মুখী, পন্থী কোনো শব্দের শেষে থাকলে সেটা দীর্ঘইকার হচ্ছে। আমরা অন্য কিছু ভাবছি না, ঠিক আছে? তাহলে এই নিয়মটা আমরা খুব সহজ, এটা আমরা পারবো। পরবর্তী নিয়মটা বেশ ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি যা লিখছি, আপনাদের কাছে যদি খাতা কলম থাকে, আপনারা যদি আমার সাথে সাথে লিখেন, আশা করি সাথে সাথে আপনাদের পড়াটা হয়ে যাবে। আর যাদের কাছে খাতা কলম নেই তারা যদি মনোযোগ দিয়ে দেখে, আশা করি উপকৃত হবেন। আমরা পরের যে নিয়মটি সেটা গুরুত্বপূর্ণ, সেখানে আমরা যাচ্ছি। আমার সাথে যদি আপনারা একটু লিখেন ভালো হয়। আমরা লিখি, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার
থাকে আর ওই শব্দের পরে যদি ত, তয়, ব, তা, নি প্রত্যয় যোগ করা হয় অথবা 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 সভা পরিষদ বিদ্যা জগৎ জন যোগ করা হয়। তবে দীর্ঘইকারের পরিবর্তে রস্বইকার হবে, রস্বইকার হবে। আচ্ছা, এটা আরেকটু বোঝার চেষ্টা করি। যদি কোনো শব্দের শেষে দীর্ঘইকার থাকে আর ওই শব্দের পরে যদি আমরা ত, ত সংযুক্ত ব, তা বা নি প্রত্যয় যোগ করি অথবা ওই শব্দের পরে যদি আমরা সভা পরিষদ পরিষদ বিদ্যা জগৎ জন যদি যোগ করি তাহলে সেই দীর্ঘইকার চেঞ্জ হয়ে হ্রস্বইকার হবে। আমরা উদাহরণ দিলে আমরা মনে হয় বুঝতে পারবো। যদি শব্দটা এরকম হয় উৎসাহী, এটাকে আমরা যদি ত যোগ করি তাহলে কি হবে? উৎসাহিত। যদি আমরা যোগ করি প্রবাহী তাহলে এটা হবে প্রবাহিত। ঠিক আছে? তারপরে যদি শব্দটা এরকম হয় উপকারী, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে? উপকারিতা। উপকারিতা, আমরা তা প্রত্যয় এখানে যোগ করেছি। ঠিক আছে, আমরা নতুন একটা স্লাইড নিচ্ছি। যদি আমরা লিখি পারদর্শী, পারদর্শী, কিন্তু যদি তা প্রত্যয় যোগ করি তাহলে কি হবে? পারদর্শিতা। ঠিক আছে, যদি আমরা লিখি বিলাসী, বিলাসী নামে একটি গল্প আছে বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বিলাসী, কিন্তু যদি আমরা লিখি বিলাসিতা তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বিলাসীও ঠিক, পারদর্শীও ঠিক, পারদর্শিতাও ঠিক, বিলাসিতাও ঠিক। ঠিক আছে, দীর্ঘইকার আছে, আমরা তা প্রত্যয় বা ত প্রত্যয় ত সংযুক্ত ব এবং নি যোগ করছি বলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ধরেন লিখলাম একাকী, একাকী থেকে যদি লিখি একাকিত্ব, এই শব্দটা ইম্পর্টেন্ট। একাকী, একাকী বানানে দীর্ঘইকার, কিন্তু যখন একাকিত্ব লিখব তখন কিন্তু হ্রস্বইকার হয়ে যাচ্ছে। যখন লিখব, এটা অনেক ইম্পর্টেন্ট, যখন লিখব কৃতি, কৃতি থেকে যখন কৃতিত্ব লিখব তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শব্দগুলো যদি আমরা লিখি খাতায়, আপনারা যদি লেখেন তাহলে কিন্তু শব্দগুলো শেখা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা লিখি মন্ত্রী, মন্ত্রী বানান এইভাবে দীর্ঘইকার, কিন্তু আমরা যদি লিখি মন্ত্রিত্ব তাহলে কিন্তু হ্রস্বইকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা লিখি এরকম যোগী, লিখলাম যোগী, যোগী থেকে যদি আমরা লিখি যোগিনী তাহলে যোগিনী, এই যে গর সাথে যে দীর্ঘইকার ছিল সেটা চেঞ্জ কিন্তু হ্রস্বইকার হয়ে গেছে। যদি আমরা লিখি মালি, এটাও ইম্পর্ট্যান্ট, তার কি হচ্ছে? মালিনী। ঠিক আছে, তো আমার সাথে যদি আপনারা লেখেন, প্র্যাকটিস করেন, আশা করছি সেটা পারা যাবে। আমি আরও উদাহরণ দিচ্ছি। আমরা লিখলাম প্রতিযোগী, লিখছি প্রতিযোগী,
প্রতিযোগী থেকে হলো কি প্রতিযোগিতা, ঠিক আছে, তা প্রত্যয় যোগ করেছি বলে আমাদের হর্ষিকার হয়ে গেল। ঠিক আছে, এরকম আরও উদাহরণ আমরা দিয়ে দিই, আর কয়েকটা উদাহরণ দিই। স্থায়ী লিখলাম, স্থায়ী, স্থায়ী থেকে যদি আমরা লিখি স্থায়িত্ব, স্থায়িত্ব বলার সাথে সাথে এটা দীর্ঘিকারটা হর্ষিকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা যদি লিখি মায়াবী, মায়াবী, মায়াবী থেকে আমরা লিখলাম মায়াবিনী, মায়াবিনী। ঠিক আছে, এই যে বর্ষাতে যে দীর্ঘিকার ছিল, এই বর্ষাতে দীর্ঘিকারটা চেঞ্জ হয়ে হর্ষিকার হয়ে গেছে। ঠিক আছে, এইরকম যদি আরও লিখি সহযোগী, সহযোগী, সহযোগী থেকে সহযোগিতা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যদি এমন কোনো একটা শব্দ আছে যে শব্দের শেষে দীর্ঘইকার আছে, যে শব্দগুলো শেষে দীর্ঘইকার আছে, ওই শব্দগুলোর সাথে যদি আমরা ত প্রত্যয় বা ত সংযুক্ত ব বা তা প্রত্যয় বা নি যদি যোগ করি, তাহলে এই শব্দের শেষে যে দীর্ঘইকার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে হর্ষইকার হয়ে যাবে। এটা একটা গেল। তারপরে আমরা যদি এরকম লিখি, ধরুন প্রাণী লিখলাম, প্রাণী, নতুন একটা স্লাইড নিচ্ছি, যদি আমরা লিখি প্রাণী, এটা আমাদের ভুল হয়, লিখলাম প্রাণী, প্রাণী ঠিক আছে, প্রাণী বানান, কিন্তু যখন প্রাণীবিদ্যা লিখব তখন কিন্তু দীর্ঘইকার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা যদি লিখি প্রাণী জগৎ, প্রাণী জগৎ লিখলেও একই ব্যাপার, প্রাণী জগৎ। ঠিক আছে, যদি প্রাণী রাজ্য লিখি, প্রাণী রাজ্য লিখলেও একই ব্যাপার ঘটবে। ঠিক আছে, আচ্ছা, আমরা লিখলাম গুণী বানান, গুণী বানান দীর্ঘইকার, কিন্তু আমরা যখন লিখব গুণীজন তখন সেটা হয়ে যাচ্ছে হর্ষইকার। তাহলে যখন আমরা বানান যখন পরীক্ষা আসে গুচ্ছ আকার আসে, যে নিচের কোন গুচ্ছগুলো সবগুলোই বানান সঠিক বা কোন সবগুলো ভুল বা এই টাইপের আসে, তো এরকম যখন দেয়া থাকবে আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তো যখন আমরা লিখব মন্ত্রী, মন্ত্রী বানান একবার লিখেছিলাম মন্ত্রী, ঠিক আছে, কিন্তু যখন মন্ত্রী সভা লিখব তখন কিন্তু সেটা হর্ষইকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিংবা যখন আমরা যদি লিখি মন্ত্রী পরিষদ, তখনও কিন্তু কী হয়ে যাচ্ছে, বানানটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা প্রাণীবিদ্যা, হ্যাঁ প্রাণীবিদ্যা লিখেছি, মন্ত্রী লিখেছি, জগৎ লিখেছি, গুণী লিখেছি, তবে এটারও ব্যতিক্রম আছে, প্রত্যেকটা নিয়মেরই কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কেন থাকে? ব্যতিক্রমগুলো থাকে এই কারণে যে ভাষাটা আগে তৈরি হয়, প্রত্যেকটা ভাষাই আগে তৈরি হয়, প্রাকৃতিকভাবে তৈরি হয়, মুখে মুখে ভাষা তৈরি হয়। ভাষা তৈরি হওয়ার পরে এই যে ব্যাকরণ বা যে নিয়মকানুন আমরা যেগুলো বলছি এগুলো পরে আসে, যে কারণে শব্দগুলো ভাষাগুলোকে সব কিছু নিয়মের মধ্যে ফেলা যায় না, যেগুলোকে ফেলা যায় না সেগুলি হচ্ছে ব্যতিক্রম। তো আমরা এই যে ব্যতিক্রমগুলো দেখলাম, ধরেন এখানের যে ব্যতিক্রমটা আছে, এক নারী শব্দ, নারীর সাথে যদি আমি ত প্রত্যয় যোগ করি তাহলে এরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এরকম হচ্ছে না, এটা ব্যতিক্রম হচ্ছে নারী হচ্ছে বসকে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, বসকে চেঞ্জ করলে বস চাকরি কিন্তু থাকবে না, তাহলে নারীকে চেঞ্জ করা যাবে না। তারপর হচ্ছে দেখেন কাকে চেঞ্জ করা যাচ্ছে না, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, আমি কুমারীকে চেঞ্জ করতে পারছি না, কারণ কুমারীকে চেঞ্জ করলে কুমারী থাকবে না। ঠিক আছে, কুমারী হিসেবে এরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কুমারী এরকম দেয়া যাবে না, কুমারী চেঞ্জ হবে না। কুমারী কি থাকবে? কুমারী, যেহেতু সে কুমারী, তাকে চেঞ্জ করলে আর তো কুমারী থাকবে না, তো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে সতী, একই কথা, সতীকেও আমরা চেঞ্জ করতে পারবো না, সতী যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে, সতী থেকে সতীত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, এই যে কয়েকটা বানান আছে এগুলোতে আমরা ত প্রত্যয়, ত সংযুক্ত ব প্রত্যয় যোগ করেছি, কিন্তু সেই দীর্ঘইকার হর্ষইকার আমরা করতে পারিনি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন, এইখান থেকে প্রশ্ন আসে, আশা করছি পারবেন। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি, এটা আরও অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এইটা আপনাদের একটা জিনিস মনে রাখবেন
যে বিশেষ্য থেকে বিশেষণ করার একটা পদ্ধতি বা নিয়ম আছে। আমরা যদি বিশেষণ থেকে যদি আমরা বিশেষ্য করি তাহলে আমার দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে আমি তা প্রত্যয় দিতে পারবো, অথবা জ দিতে পারবো। ঠিক আছে, ধরেন শব্দটা হলো সরল। এটা একটা বিশেষণ। সরল হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এইটাকে যদি আমি বিশেষ্য করতে চাই, দুই পদ্ধতিতে বিশেষ্য করতে পারি। নাম্বার 1, সরলের সাথে আমরা তা যোগ করতে পারি, আবার সরলের সাথে আমরা কি যোগ করতে পারি, জ যোগ করতে পারি। এখন তা যদি যোগ করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সরলতা। ঠিক আছে, যখন সরলতা হবে, যখন শব্দের শেষে তা থাকবে, তা প্রত্যয় থাকে, তখন 100% শিওর সেটা বিশেষ্য হয়। ঠিক আছে, আর সরলের সাথে জ যদি যোগ করি তখন সেটা হয়ে যাচ্ছে সারল্য। তাহলে এই সরলতাও বিশেষ্য, সারল্য বিশেষ্য। কিন্তু আমরা যেটা করি, এই সরলের সাথে জফলা তো দিয়েছি, আবার এটার সাথে তা যোগ করি, কি হয়ে যায়, সারল্যতা। যখন সারল্যতা বলবো তখনই সেটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ আমি এই যে জফলা দিয়ে আমি একবার বিশেষ্য করেছি, তারপরে আবারও তা দিয়ে আরেকবার বিশেষ্য করেছি, দুইবার বিশেষ্য হয়ে যাচ্ছে। যেহেতু দুইবার হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা হবে না, হয় আমাকে তা দিতে হবে অথবা জ দিতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো ব্যাপার, সেটা হচ্ছে আমি সরলের সাথে যখন আমি তা দিয়েছি তখন সরলতা হয়েছে, এটা আর কোনো পরিবর্তন বা কিছুই হয়নি। সরল ছিল, শুধু তা যোগ করেছি, আর কিছুই হয়নি। কিন্তু আমি সরলের সাথে যখন জ দিয়েছি, যখন সারল্য হলো, তখন দেখেন এই স্বর সাথে যে অ আছে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জ যোগ করলে আদি স্বর বৃদ্ধি পাবে। আদি স্বর বৃদ্ধি পাওয়াটা কি, এটা হচ্ছে আমরা যখন প্রকৃতি এবং প্রত্যয় পড়ব তখন সেটা আলোচনা করব। তারপরে এখন প্রসঙ্গ যেহেতু আসছে সেটা বলি। যখন আ হয়ে যায়, তারপরে হ্রস্বই বা দীর্ঘই সমান যখন ওই হয়, অথবা ও বা দীর্ঘ সমান যখন ও হয়, তখন সেটাকে বলা হচ্ছে বৃদ্ধি, গুণ বৃদ্ধি। এটা টি এগুলো আপনারা যখন আমরা প্রকৃতি প্রত্যয় করব তখন এগুলো আপনারা জানবেন, গুণ বৃদ্ধি সম্প্রসারণ। ঠিক আছে, তবে এইটুকু জানি যে অর স্থলে যখন আ হয়, ই হ্রস্বই এবং দীর্ঘ স্থানে যখন ওই হয়, এবং ওর স্থানে যখন ও হয়, তখন সেটাকে বলা হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমি যখন সরল থেকে তা দিয়েছি সরলতা, কিন্তু সরলের সাথে যখন জ দিয়েছি তখন সেটা কি হয়েছে, সারল্য। অর্থাৎ জ দিলে আদিস্বর বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমরা আরেকটা সহজ একটা শব্দ নেই, আমরা লিখলাম অলস। তাহলে অলসকে আমি দুইভাবে বিশেষ্য করতে পারি। প্রথমত আমি তা যোগ করতে পারি। তা যোগ করলে আবার কি হচ্ছে, একদম সহজ, তা যোগ করলে আমার হয়ে যাচ্ছে অলসতা। কিন্তু যখন অলসের সাথে আমি কি দিব, অলসের সাথে যখন আমি জ দিব তখন কি হয়ে যাচ্ছে, আলস্য। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা এটার সাথে আবার তা যোগ করি কি করে ফেলি, আলস্যতা। যখন আমরা আলস্যতা বলবো তখনই সেটা ভুল হবে। আমাকে লিখতে হবে অলসতা, অথবা লিখতে হবে কি আলস্য, এই দুইটোর একটা লিখতে হবে। ঠিক আছে, তো এইরকম আমার অনেক 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 শব্দ আছে যেগুলো আমরা ভুল করি। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, আমি শব্দগুলো একটা একটা করে লিখছি, আর আপনারা খাতায় লিখবেন অথবা সাথে সাথে বা কমেন্টেও আপনারা উত্তর দিতে পারেন। ধরেন আমরা লিখলাম এক শব্দের সাথে যদি আমি ত যোগ করি তাহলে কী হবে, একতা। একের সাথে যদি আমি জফলা যোগ করি তাহলে কী হবে, ঐক্য। ঠিক আছে, কিন্তু কেউ যদি ঐক্যতা লিখে তাহলে কি হবে, ভুল হবে। আমি কৃপণ শব্দের সাথে যদি আমি তা যোগ করি তাহলে কি হবে, কৃপণতা। কৃপণের সাথে যদি আমি জ যোগ করি তাহলে কি হবে, কার্পণ্য।
কার্পণ্য। কিন্তু আমরা যেটা করি কার্পণ্য শব্দের সাথে আবার কি করে ফেলি, তা যোগ করে ফেলি। কার্পণ্যতা যখনই আমরা কার্পণ্যতা বলবো তখন সেটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে কার্পণ্য অথবা লিখতে হবে কৃপণতা। ঠিক আছে। তারপরে যে শব্দগুলো বেশি আসে, ধরো দরিদ্র, এইটা তো একেবারেই অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দরিদ্র থেকে কি হতে পারে, দরিদ্র থেকে হতে পারে দরিদ্রতা। আবার কি হতে পারে, যদি আমরা যোগ করি তাহলে কি হবে, দারিদ্র। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বলি দারিদ্রতা, যে লোকটা দারিদ্রতার মধ্যে আছে বা দারিদ্রতা আমাদেরকে গ্রাস করে ফেলছে, বা আমাদের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্রতা। যখনই দারিদ্রতা বলবো তখনই ভুল হবে। কেন ভুল হবে, কারণ আমি জফলা দিয়ে কিন্তু একবার বিশেষ্য করেছি এবং সাথে আবার কি দিচ্ছি, তা দিচ্ছি, তাহলে দুইবার বিশেষ্যর যে রূপ, দুইবার আমরা প্রত্যয় যোগ করে ফেলছি, যে কারণে আমার এটি ভুল হবে। তাহলে আমাকে বলতে হবে, হয় বলতে হবে দরিদ্রতা অথবা বলতে হবে দারিদ্র। দারিদ্রতা বলা যাবে না। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমি যেগুলো ইম্পর্টেন্ট, অনেকগুলো আছে কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি লেখার চেষ্টা করছি। স্বতন্ত্র, একটি শব্দ হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্রের সাথে আমি তা যোগ করতে পারি, স্বতন্ত্রের সাথে আমি যোগ করতে পারি যোগ করতে পারি। যদি আমি তা যোগ করি তাহলে কি হবে, স্বতন্ত্রতা, স্বতন্ত্রতা। আর যদি জফলা যোগ করি তাহলে কি হবে, স্বাতন্ত্র। কিন্তু আমি যদি স্বাতন্ত্রতা বলি তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি বলি উজ্জ্বল, উজ্জ্বলের সাথে আমি তা যদি দিই তাহলে হবে উজ্জ্বলতা। আর যদি উজ্জ্বলের সাথে আমি দিই তাহলে কি হবে, বৃদ্ধি পেয়েছে, দেখেন ঔজ্জ্বল্য। কিন্তু ঔজ্জ্বল্যতা বলা যাবে না। ঠিক আছে। তাহলে বিপরীত থেকে কি হবে, বিপরীত থেকে বিপরীতা অবশ্য হয় না, বিপরীত থেকে বৈপরীত্য হয়। বিপরীত থেকে তা যোগ করা যায় না। সুজন, লিখলাম সুজন। সুজন থেকে সুজনতা হয় না, সৌজন্য। এখন এইটা আমরা মারাত্মক ভুল করি, আমরা সবাই কি লিখি, সৌজন্যতা। আমরা প্রায় দেখি কি লিখি, সৌজন্যতা। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বলি, এরকম লিখি যে তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছে। যখন সৌজন্যতা বলবো তখনই ভুল হবে। কেন, আমি জফলা দিয়ে একবার বিশেষ্য করেছি, আবার তা হবে না। তাহলে কি হবে, তার সৌজন্যে মুগ্ধ হয়েছে। ঠিক আছে। তাহলে এটা বাদ, আমাদেরকে হবে সৌজন্য। ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট, দীনতা অথবা কি হবে, দৈন্য। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বলি দৈন্যতা বলা যাবে না। তারপরে বলে তার সাথে এত সখ্যতা কিসের, কি বলে যে সখ্যতা কিসের, সখী থেকে যদি আমি তা দিই তাহলে কি হবে, সখিত্ব। সখীর সাথে তা হয় না, ত হয়, সখিত্ব। আর সখীর সাথে যদি আমি দিই তাহলে কি হবে, সখিত্ব। সখীর সাথে যদি দিই তাহলে হবে সখ্য। কিন্তু সখ্যর সাথে যদি তা যোগ করে ফেলি তখনই কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যেমন সখ্যতা আমরা দেখি যে তার সাথে এত সখ্যতা কিসের, এটা আমরা আমাদের ফেসবুকে এখানে সেখানে বিলবোর্ডে নানান জায়গায়, আমাদের বই পুস্তকে নানান জায়গায় এই সখ্যতা বানানটার ভুলটা আমরা অনেক বেশি চোখে পড়ে। ঠিক আছে। তাহলে যদি সদৃশ বলি, সদৃশ বানানটা সদৃশ থেকে যদি আমরা এটা তা যোগ করা যায় না, এটা শুধু একটাই হয়, সাদৃশ্য। ঠিক আছে। তো এইভাবে আরও আমি কিছু বানান বলে আপনারা নিজেরা বলবেন। যেমন সুন্দর থেকে সৌন্দর্য, কিন্তু সৌন্দর্যতা বললে ভুল হবে। চঞ্চল থেকে চঞ্চলতা অথবা চাঞ্চল্য, কিন্তু চাঞ্চল্যতা বললে ভুল হবে। তারপরে চপল থেকে চপলতা বলা যাবে,
চাপল্য বলা যাবে, কিন্তু চাপল্যতা বলা যাবে না। তারপরে হচ্ছে সমর্থ থেকে সামর্থ্য বলা যাবে। তারপরে হচ্ছে মধুর থেকে মধুরতা অথবা মাধুর্য বলা যাবে, কিন্তু মাধুর্যতা বলা যাবে না। এই বানানটা লিখি, এইটাও আমরা অনেক বেশি ভুল করি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মধুরতা, অথবা আমরা লিখতে পারি মাধুর্য। কিন্তু আমরা প্রায়ই দেখি যে এটাতে কী লিখে ফেলি? মাধুর্যতা লিখে ফেলি। মাধুর্যতা লেখা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে অধীর থেকে অধীরতা লিখতে পারি বা অধৈর্য লিখতে পারি। তারপরে আমাদের এরকম আরও যে শব্দগুলো আছে, চরিত্র থেকে চারিত্র, কিন্তু চারিত্রতা বলা যাবে না। গম্ভীর থেকে গম্ভীরতা বা গাম্ভীর্য বলতে পারি, কিন্তু গাম্ভীর্যতা বলা যাবে না। দৃঢ় থেকে দৃঢ়তা বা ধৈর্য বলা যাবে, কিন্তু ধৈর্যতা বলা যাবে না, ঠিক আছে? কিন্তু এখন একটি শব্দ আছে যে এটা খুবই খুবই আমরা ভুল করি। এর কারণ অবশ্য আমাদের অন্য আরেকটা অন্য কারণ হচ্ছে আমাদের একটি গান আছে, আমরা জানি সোলসেটে খুব গুরুত্বপূর্ণ একটি গান, যে কেনই গানটা অবশ্যই গাবো নাকি? তো গানটা হচ্ছে এরকম: কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। থ্যাংক ইউ। তো এই যে এখানে যে মৌনতা কথাটা বলা হলো, এইটা আমরা ভুল করি গানের কারণে। এটা হচ্ছে আমাদের সোলস ব্যান্ডের ভুলের কারণে। মৌনতা বলতে আসলে কোনো শব্দ নেই। কেন নেই? কারণ এই যে মৌন শব্দটি, এটাই হচ্ছে বিশেষ্য। এটি হচ্ছে বিশেষ্য, মৌন শব্দটি বিশেষ্য। এখন মৌনর সাথে যখন আমি আবার তা দিচ্ছি, তা দিয়ে কিন্তু বিশেষ্য করা যাবে না, কারণ সে নিজেই বিশেষ্য। তার সাথে আবার তা প্রত্যয় যোগ করে বিশেষ্য করলে সেটা ভুল হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে গান গাইছি কেন এই মৌনতা কথাটা হয়তো গানের জন্য ঠিক আছে, বা আমি নিজেও আমার গানটা খুব পছন্দের, কিন্তু আসলে শব্দটি ভুল। শব্দটি হবে মৌন। তো এটা পরীক্ষা আসতে পারে, তখন হয়তো আপনারা ভুলে খেয়াল করতে পারেন যে, বা মনে পড়তে পারে যে এই মৌনতা বলে তো একটা গান ছিল সোলসের, কেন এই মৌনতা, তখন যেন বিষয়টা ভুল না হয়, ঠিক আছে? তো আমরা তো এই হলো আমাদের মোটামুটি প্রথম অংশ। এই অংশে এখন আপনাদের সামনে একটি কুইজ চলে যাব, আমরা দেখি যে আপনারা কতটুকু শিখতে পেরেছেন, ঠিক আছে? তো এখন একটা কুইজ চলে যাচ্ছে। কুইজ প্লিজ চলে গেছে অলরেডি। বাপাশের যে আইকন আছে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের স্ক্রিনে ভেসে যাবে, একটি কুইজ চলে যাবে এতক্ষণ যা পড়লাম সেটার উপর, ঠিক আছে? তো আপনার কুইজের উত্তর দেন। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। আমাদের পরের নিয়মটি হচ্ছে যে রূপ দ্বারা গঠিত শব্দে দীর্ঘকার হবে। যদি দেখেন কোনো শব্দ রূপ দ্বারা গঠিত হয়েছে, সেগুলো আপনারা অন্য আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আপনারা দীর্ঘকার দিয়ে দেবেন। যেমন আমরা যদি বলি অনুরূপ, আমরা বললাম প্রতিরূপ, আমরা বললাম এরূপ, আমরা বললাম রূপবতী বললে রূপবানও বলা যাবে, রূপবান বললাম, ঠিক আছে? এখন এই যে এটা হয়তো একটু বলে দিচ্ছি, রূপবান, হ্যাঁ। তো এটা হয়তো এই যে রসাতে যে আমি এটা দিয়েছি, এর মানে কিন্তু এইটা, হ্যাঁ। এখন দীর্ঘকার দিয়েছি, আপনি এইভাবেও দিতে পারেন, অথবা নিচে যদি দেন তাহলে দীর্ঘকার, আর যদি রটা এবার উপরে দেন তাহলে হচ্ছে হর্ষকার, ঠিক আছে? তো এটা যেন ভুল না হয়।
তাহলে আমরা দেখলাম যে রূপ দ্বারা গঠিত যত শব্দ আছে সেই রূপ দ্বারা গঠিত শব্দে কি হয়ে যাচ্ছে, দীর্ঘকার হচ্ছে। ঠিক আছে, ওকে। তা আমরা পরের যে এটা টেকনিক, সেই টেকনিকে আমরা চলে যাচ্ছি। কত পার্সেন্ট সঠিক উত্তর হয়েছে আমরা একটু দেখি। 50-50 কাছাকাছি যাচ্ছে, 50-র কাছাকাছি যাচ্ছে এখন পর্যন্ত। 42% কারেক্ট অ্যান্সার। আর কারেক্ট অ্যান্সারগুলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে 42। ঠিক আছে। প্রাণীবিদ্যা দূরদর্শী গুণীজন কোনটা ভুল কেন? আচ্ছা, কোনটা ভুল হবে কেন? প্রাণীবিদ্যা ঠিক আছে, প্রাণীবিদ্যা ঠিক আছে, কিন্তু দূরদর্শী বানানটা ভুল, গুণীজন ঠিক আছে। মানে আমার প্রশ্নটা বুঝতে হবে, নিচের কোন বানান গুচ্ছের সব বানান শুদ্ধ, অর্থাৎ 3টাই শুদ্ধ থাকতে হবে, একটা ভুল হলে হবে না। ঠিক আছে, দেখেন আমার প্রথম যে বানানটি, প্রথম যেটা ছিল প্রাণীবিদ্যা, এটা ঠিক আছে, কিন্তু দূরদর্শী বানানটা কিন্তু ভুল। হ্যাঁ, তারপর হচ্ছে গুণীজন ঠিক আছে, অধীরতা ঠিক আছে, বৈপরীত্য ঠিক আছে, কিন্তু বৈশিষ্ট্যতা, দেখেন বৈশিষ্ট্যতা জফলা আছে কিন্তু, হ্যাঁ জফলার পর আবার তা দিয়েছি, তাহলে দুটো একসাথে হবে না। নারীত্ব, উপকারিতা, ঔজ্জ্বল্য পর আবার দেখেন তা আছে, জফলা এবং তা একসাথে হবে না। তাহলে নারীত্ব ঠিক আছে, উপকারিতা ঠিক আছে, ঔজ্জ্বল্যতাটা ভুল। আর সতীত্ব, পক্ষপাতিত্ব, সখিত্ব, এখানে 3টাই ঠিক। নাইস, ঠিক আছে, ওকে। এরকম আরও কুইজ যাবে, আপনারা প্রস্তুত থাকুন, আমরা পড়ছি আবারও। ঠিক আছে, আমাদের পরবর্তী নিয়মে আমরা চলে যাচ্ছি। দেখেন অনুর বা অনুরা মানে হচ্ছে যে ছেলে যারা ব্যাচেলর আর কি, বিয়ে করেনি সে হচ্ছে অনুর, আর যে মেয়ের বিয়ে হয়নি সে হচ্ছে অনুরা। তো এই অনুর এবং অনুরা, তারপরে হচ্ছে অনুপ, অনূর্ধ্ব, অনুদিত, এই 4টি ছাড়া বাকি সব অনুবানানি হ্রস্বকার হবে। নিয়মটা কি বুঝতে পেরেছেন? এখানে বলেছি অনুর বা অনুরা, অনুপ, অনূর্ধ্ব, অনুদিত। তাহলে মূলত শব্দ কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা। এই যে 4টা শব্দ আছে, এই 4টা শব্দের যে এই 4টা ছাড়া অন্য যত অনুকথা আসবে, ধরেন অনুকার, অনুভূতি, অনুকরণ বা এরকম যত অনু আসবে সব অনুতে আমরা হর্ষকার দেব। আমরা একটু উদাহরণ দেখি। আমরা লিখলাম ধরেন অনুকার, ধরেন বললাম অনুভূতি, এরকম আপনারা আরও অসংখ্য শব্দ লিখতে পারবেন অনু দিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো শুধু এইটুকু মনে রাখবেন যে অনুর বা অনুরা, অনুপ, অনূর্ধ্ব এবং অনুদিত, এইখানে এই অনুগুলো, এই কয়টা 4টা অনু, 4টা 5টা অনুতে শুধু দীর্ঘকার আছে, বাকি যত অনু আছে সবচেয়ে হর্ষকার আছে, এটুকু মনে রাখবেন। এবং এই যে অনুর, অনুরা বা অনুপ, অনূর্ধ্ব, অনুদিত, এই শব্দগুলো কিন্তু, এই 4টা 5টা শব্দ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তারপরে যে নিয়মটা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কারণে গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু অনেক বইয়ে নানানভাবে দেয়া আছে। হ্যাঁ, কিন্তু আমরা এখন যে নিয়মটা এখন পড়ছি বা যে বানানটা এখন শিখবো, সেটা কিন্তু এই বাংলা একাডেমির লেটেস্ট যে ব্যাকরণ এবং যে অভিধান আছে সেইটার আলোকে। ঠিক আছে, অদ্ভুত শব্দ ছাড়া বাকি সব ক্ষেত্রে ভূত বানানি দীর্ঘকার হবে। ঠিক আছে, অদ্ভুত শব্দে শুধু হর্ষকার, বাকি সব ভূত বানানি কি হবে?
দীর্ঘকার হবে। এটার প্রথম যে উদাহরণটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভুতুরে। ভুতুরে বানানটা সত্যিই কিন্তু ভুতুরে। ভুতুরে বানানোর প্রথমেই কি আছে? ভসাতে দীর্ঘকার, তৎসাতে কি আছে? হর্ষকার, পরে একার, তারপরে আবার দয়বিন্দু র, যেটা ঠিক আছে। ভুতুরে বানানটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পুরনো বই অন্যরকমভাবে দেওয়া আছে, পুরনো অভিধানে অন্যরকমভাবে দেওয়া আছে, কোনো বইও অনেক বইও প্রচলিত বইও ভুল আছে। তাহলে এইটা হচ্ছে লেটেস্ট, এই বানানটা মনে রাখবেন, ঠিক আছে। উদ্ভূত, এরকম আরও যত ভূত বলেন না কেন সব কি হবে? দীর্ঘকার হবে। আমি কয়েকটি লিখছি। পঞ্জীভূত, গণীভূত, ভূতপূর্ব, যাই লিখি না কেন, ভূতপূর্ব, ভূতপূর্ব, ভূতপূর্ব বা পরাভূত, বাষ্পীভূত, এরকম যত ভূত আছে সব ভূত বানানে আমরা কি দিব? দীর্ঘকার দিব। হ্যাঁ, শুধু অদ্ভুতে হর্ষকার দিব। তারপরে হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ নিয়ম, নূতন, নূপুর, নুন। এখানে এটা নুন থেকে ন্যূনতম হতে পারে। এই তিনটা বানান খেয়াল করেন, এই তিনটা বানানে শুধু দীর্ঘকার। এই তিনটি বানানে এভাবে লিখি, এই তিনটি বানান ছাড়া বাকি সব ক্ষেত্রে হর্ষকার হবে। অর্থাৎ এই যে দন্তন্যর নিচে এই নূতন, নূপুর এবং নুন, এই তিনটা বানান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নূতন বানানটা, নূপুর বানানটা এবং নুন বানানটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা ছাড়া অন্য বাকি সব দন্তন্যর নিচে কি হবে? হর্ষকার হবে। যেমন আমরা যদি লিখি নূর, এই যে নূর বানানটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। যেমন নূর বানান অনেকে এইভাবে লিখেন, নূর বানান এইভাবে লিখেন, এইভাবে লিখলে ভুল হবে, ঠিক আছে। তো নূর বানান হর্ষকার, বা নুরি পাথর, নুরি, এরকমভাবে আমরা লিখি। বা নুরানি চেহারা, আমরা বলি যে নুরানি চেহারা বা নুরানি কায়দা নামে আমরা ছোটোবেলা পড়েছি, নুরানি। তাহলে নুরানি, নুরি বা নূর, এই বানানগুলোতে আমরা দেখছি হর্ষকার হচ্ছে, ঠিক আছে। আর নূতন, নূপুর এবং নুন, এই তিনটাতে শুধু দীর্ঘকার দিচ্ছি। তাহলে বাকি যে দন্তন্য নিচে যে যদি ওকার আসে, সেই ওকারগুলো হচ্ছে হর্ষকার হবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মে হচ্ছে হীরা, হীরা, নীল, হীরা ও নীল অর্থপ্রকাশক, সব বানানে হীরা বা নীল অর্থপ্রকাশক সব বানানে দীর্ঘইকার হবে। উদাহরণ কি? হীরক, নীলপদ্ম, নীলকণ্ঠ, এরকম নীল দিয়ে আপনি যাই লেখেন না কেন, নীলিমা, নীলাপ, নীলক, হিরণময়, এই বানানটা ইম্পর্টেন্ট, হিরণময়, এই বানানটা লিখে রাখেন, হিরণময়। দেখেন, হি দীর্ঘইকার, র মূর্ধন্য ন সাথে হচ্ছে ম, মূর্ধন্যর সাথে ম, মূর্ধন্যর সাথে ম, ঠিক আছে। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। এই নিয়মটা অগুরুত্বপূর্ণ, আসলে বানানের সব নিয়মই গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেক নিয়মে গুরুত্বপূর্ণ বলছি। যেমন দোকানদার তার সকল পণ্য কি বলে সেরা, তা আমার সকল নিয়মই মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ। তো
এটাও খুবই ইন্টারেস্টিং। লেখেন সাধারণত শব্দের শেষে অনুস্বার হবে। আমরা হয়তো রং বানান এভাবে লিখে আসছি ছোটোবেলা থেকে, বা কয়েকদিন আগে হয়তো লিখেছি রং বানান বা সং বানান এভাবে লিখেছি। হ্যাঁ, তো এই রং বানান এরকম হবে না। এখন রং বানানে অনুস্বার দিয়ে লিখতে হবে। কেন লিখতে হবে সেটা ব্যাখ্যা পরে বলছি। যেমন আমরা হচ্ছে রং, ঢং, সং, জং, ভং, ব্যাং, ব্যাং, গাং। দেখেন সবগুলো সাধারণত শব্দের শেষে অনুস্বার হবে। অনুস্বার কেন হবে শব্দের শেষে? ব্যঞ্জন বর্ণগুলো যখন শেষে থাকে, শব্দের শেষে থাকে, সিঙ্গেল অবস্থায় থাকে, তখন সেই ব্যঞ্জন বর্ণের সাথে অ থাকে না, অর্থাৎ কোনো স্বর থাকে না। ঠিক আছে? এখন নিয়ম অনুযায়ী রংটা এরকম হওয়ার কথা, তাই না? এখন অনুস্বারের নিচে হস্যচিহ্ন, তাহলে রং, এটার সাথে ধরেন অ নাই, এই জন্য আমাকে কী দিতে হবে? আমাকে হসন্ত দিতে হবে, তাই না? আর যদি এই ওর সাথে যদি অ থাকতো তাহলে উচ্চারণটা কী হতো? রঙ। তারপরে এই ঢঙের সাথে কী হতো? ডঙ। সঙ্গের সাথে হতো কি? সং, এরকম হতো। তাহলে আমরা কি সেটা বলছি? আমরা সেটা বলছি না। আমরা বলছি রং, ঢং, সং, জং, ভং, ব্যাং, গাং, এরকম বলছি, তাই না? অর্থাৎ আমরা উচ্চারণ করছি না। তাহলে যদি উচ্চারণ না করি, শেষে যদি আমরা ও দিই, তাহলে ওর নিচে অবশ্যই আমাদের একটা হসন্ত দিতে হবে, যেহেতু আমরা দিচ্ছি না। কিন্তু আমরা জানি যে ওর নিচে হসন্ত সমানই কিন্তু অনুস্বার। ঠিক আছে? এই কারণে কিন্তু এই কারণে অনুস্বার দেওয়ার মানেই হচ্ছে এটার সাথে অ নাই। অনুস্বার দেওয়ার সাথে মানেই হচ্ছে সাথে অ নাই। এখানে আমি অনুস্বার দিয়েছি মানে অ নাই, এখানে অনুস্বার দিয়েছি মানে অ নাই, এখানে অনুস্বার দিয়েছি মানে অ নাই। ঠিক আছে? কিন্তু এগুলোর সাথে যদি আমরা আকার, ওকার, হ্রস্বইকার যদি যোগ করি, হ্যাঁ, এতক্ষণ কিন্তু এই যে অনুস্বার লিখেছি, এই যে অনুস্বার, এটার সাথে অ নাই, 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 এটার সাথে অ নাই। অ নাই বলেই তো অনুস্বর হয়েছে। অনুস্বর হচ্ছে ওর নিচে হসন্ত সংক্ষিপ্ত রূপই হচ্ছে অনুস্বার, তাই না? এখন যদি আমি এটার সাথে আকার, ওকার, হ্রস্ব যোগ করি, তাহলে কি হবে? রঙের। তখন আমাকে ঘুরে কোনটা নিয়ে আসতে হবে? আমার ঘুরে নিয়ে আসতে হবে, ও নিয়ে আসতে হবে। ঠিক আছে? আমি যদি বলি ঢঙের কথা বলো না তো, হ্যাঁ, আমি বললাম আরে ঢঙের কথা বলো না তো, তখন আমার কি হবে? আকার, ওকার, হ্রস্বইকার। বা আমি যদি বলি এত ঢঙ্গি হলো না তো, এত ঢঙ্গিগিরি করো না তো। বা কোনো কাউকে একজন বললাম, এই কি যে ঢঙ্গি, আর বলিস না ভাই। তাহলে ঢঙ্গি যখন বলছি, তখন কিন্তু আমার ও দিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে যদি বলি বাঙালি বা ব্যাঙের, বা যদি বলি ঢঙ্গি, সঙ্গী, রঙিন বা রঙের যখন বলবো, তখন আবার ও চলে আসবে। ঠিক আছে? তো এই হলো মোটামুটি। তো এইটা পরের নিয়মটা আমরা একটু দেখব, যে এর পরের নিয়মটা একটু খেয়াল করি। এটা তার আগে একটু কথা বলিনি, সেটা হচ্ছে ধরেন আমরা 5 জন বন্ধু, হ্যাঁ, আমাদের এরকম ফ্রেন্ড সার্কেল থাকে না, একটা গ্রুপ থাকে না, তো একটা গ্রুপে 5 জন ক্লাসে যাবে, একজন দেরি করে আসছে। এখন 4 জন একসাথে বসছে। পরের জন যদি আসে, অর্থাৎ 5 নম্বর বন্ধু যদি আসে, সে বসবে কোথায়? ওই 4 জন যেখানে বসছিল ওদের সাথেই কিন্তু বসবে। ঠিক আছে? অর্থাৎ গ্রুপে যারা থাকে ওরা কিন্তু সবসময় একসাথে বসে। তো এই ব্যাকরণের ক্ষেত্রে বা বর্ণের ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটে। ওরা যখন এক বর্গের থাকে, অর্থাৎ এক সার্কেলের থাকে, এক গুচ্ছের থাকে, এক ফ্রেন্ড সার্কেল থাকে, তখন তো ওরা ওদের সাথেই বসে। লিখলে বুঝতে পারবো। আমরা লিখছি যে ক বর্গ, আমরা তো বর্গ চিনি, ক বর্গ, ক, চ, ট, ত, প বর্গ, 5টি বর্গ আমরা জানি। তো ক বর্গ মানে হচ্ছে কি? ক, খ, গ, ঘ, একটা কি? ও। তো এই ক বর্গ
এবং ক্ষীয়, ক্ষীয়টা ভালো করে লিখি, ক বর্গ এবং ক্ষীয় এর পূর্বে ও হবে। কেন হবে বলুন তো? এই যে ওটা আছে, ওটার বন্ধুকে ঘ, এই ওটার বন্ধুকে এই ঘ, এই ওটার বন্ধুকে এই খ, এই ওটার বন্ধুকে এই ক, অর্থাৎ ক খ গ ঘ এরা হচ্ছে একটা সার্কেল, এরা একটা ফ্রেন্ড সার্কেল, এরা একটা বর্গ। যে কারণে এই যদি সংযুক্ত অবস্থায় বসে তাহলে এই ওর সাথে ঘ বসবে, ওর সাথে গ বসবে, ওর সাথে খ বসবে, ওর সাথে ক বসবে। এই জন্য বলছে যে ক বর্গ এবং ক্ষীয়, ক্ষীয়টা কেন এদের সাথে আসলো? কারণ ক্ষীয় হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ সমান কিন্তু ক্ষীয়, অর্থাৎ ক্ষীয়র মধ্যেও কী আছে? ক্ষীয়র মধ্যে ক আছে। তাহলে এই ক বর্গের পূর্বে ও হবে। আমরা একটু উদাহরণ দেখছি। ধরেন আমি বললাম আশঙ্কা। এখন আশঙ্কা বানান আমি কেন এইভাবে লিখলাম না? আশঙ্কা বানান কেন লিখলাম না? কারণ এরা নিজেরাই কিন্তু ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল থাকলে ওরা সরাসরি এর সাথে সংযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই দেখেন কর সাথে যুক্ত হয়েছে, ক এবং ও কিন্তু একই বর্গের, একই সার্কেলের, একই গুচ্ছের। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতেও দেখব। আমরা দেখব যে ট ঠ ড ড মূর্ধন্য ন, মূর্ধন্যর ফ্রেন্ড সার্কেল কারা? ট ঠ ড ঢ। তাহলে মূর্ধন্য সবসময় ট ঠ ড এদের যে বন্ধুর সার্কেল যারা আছে এদের সাথে বসবে। আবার সেম কথা হচ্ছে দন্তন্যর ক্ষেত্রে ত থ দ ধ দন্তন্য, এই পাঁচজন হচ্ছে তারা বন্ধু। যে কারণে সবসময় আমরা দেখব দন্তন্য কার সাথে যুক্ত হবে? দন্তন্য তর সাথে যুক্ত হবে, থর সাথে যুক্ত হবে, ধর সাথে যুক্ত হবে। আবার মূর্ধন্য কার সাথে যুক্ত হবে? টর সাথে যুক্ত হবে, ঠর সাথে যুক্ত হবে, ডর সাথে যুক্ত হবে। আর ত থ দর সাথে যুক্ত হবে কি? দন্তন্য। ঠিক তেমনি ও যুক্ত হচ্ছে কার সাথে? ঘর সাথে, ঘর সাথে, গর সাথে, খর সাথে, কর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আশঙ্কা বানান এভাবে লেখা যাবে না। আমরা অনেকে লিখি। তারপরে হচ্ছে আমরা আরও উদাহরণ দেখছি। আমরা লিখলাম অঙ্ক। অঙ্ক বানান এভাবে অনেকে লিখে, এভাবে লেখা যাবে না, যেহেতু তারা ফ্রেন্ড সার্কেল, তারা একসাথে যুক্ত অবস্থায় বসবে। হ্যাঁ, অঙ্ক এভাবে লিখতে হবে। অঙ্কন সেম কথা, অঙ্কন সেম কথা, অঙ্গ এরকম আরও আমরা লিখি, অঙ্গ লেখেন। শঙ্খ, শঙ্খ লিখি। বঙ্কিম। আচ্ছা, যে বানানগুলো ভুল হতে পারে সেগুলো লিখি আমি লিখছি। আমরা যে বানানগুলো ভুল করি, শৃঙ্খলা, শৃঙ্খলা বানানটি আমরা ভুল করি, এটা লিখি শৃঙ্খলা। তাহলে এই শৃঙ্খলা দেখেন ওটা খসাতে লেগে বসছে, তারা বন্ধু বলি, তারা এক সার্কেলের মধ্যে। ঠিক আছে, তো কিন্তু এই যে এই নিয়মটা আমি বলেছি না, এটারও কিন্তু ব্যতিক্রম আছে। কীভাবে ব্যতিক্রম আছে? যদি ব্যতিক্রমটা আমি এখানে লিখছি, যদি আমরা লিখি কিন্তু সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি ম থাকলে সন্ধিবদ্ধ শব্দে ময়ের স্থলে অনেশ্বর হবে। অনেক সময় চলে গেছে না? আচ্ছা, আমরা একটু দেখি। সমযোগীত, সঙ্গীত কি বলেছি? কিন্তু সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি, এই যে প্রথম শব্দের শেষ ধ্বনি সম, ম থাকলে সন্ধিবদ্ধ শব্দে ময়ের স্থলে কি লিখেছি? অনেশ্বর লিখেছি। ঠিক আছে, এরকম আরও উদাহরণ দিচ্ছি। হ্যাঁ,
যোগ ঘ সমান কি সংঘ। সংঘ বানানটা ইম্পর্টেন্ট, একটু দেখবেন। তারপরে আরও উদাহরণ দিই, অলম যোগ কার সমান কি অলংকার। অর্থাৎ এই আর উদাহরণ আর না দিই, আর আমাদের সময় চলে যাচ্ছে, যে শব্দটা যদি সন্ধিবদ্ধ হয় এবং প্রথম শব্দের শেষে যদি ম থাকে, প্রথম শব্দের শেষে যদি ম থাকে, তাহলে সেই ময়ের পরিবর্তে আমরা অনেশ্বরটা দেব। এখানে আবার কিন্তু এই দেওয়া যাবে না, এই ও দেওয়া যাবে না, ঠিক আছে। তো এরকম আরও যদি হয়, সমযোগখা সংখ্যা, সংখ্যা বানান, অহংকার বানান, ভয়ঙ্কর বানান, হ্যাঁ, সংকীর্ণ, সংগঠন, ভয়ঙ্কর, সঙ্গীত, সমযোগ গীত, সঙ্গীত, ঠিক আছে। অলংকার, অলংকার অলরেডি মানে বলেছি, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়মটি হচ্ছে আমাদের যে একটা শব্দের শেষে আমি করি নাই, আমি করি না, কিন্তু আমি করি নি। এটা বাক্য শুদ্ধিকরণের জন্য বেশি প্রয়োজন পড়বে। আমি করি নাই, নাই কথাটা কোথায় বসছে, সে আলাদা বসছে। আমি করি না, না কথাটা আলাদা বসছে। আমি করিনি, নিটা আবার এই শব্দের সাথে, এই ক্রিয়ার সাথে জমাট বেঁধে বসেছে, ঠিক আছে। এটা আমরা খেয়াল রাখবো। নাই আলাদা বসে, না আলাদা বসে, নেই নয় এগুলো আলাদা বসে, কিন্তু নিটা একসাথে বসে, ঠিক আছে। তো আমরা আরেকটা কুইজ যাবে, কুইজ যাওয়ার আগে আমরা আরেকটু পড়ে নিই। সেটা হচ্ছে লেখক কবি সাহিত্যিক যদি থাকেন, লেখক কবি সাহিত্যিক যদি থাকেন, তাদের বানান তারা যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে লিখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। তো এখানে অনেকগুলো বানান আছে, আমরা কিছু বানান আমরা একটু পড়ছি, দেখছি। মোহাম্মদ শহীদুল্লাহ, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছি, ডক্টরটা দিয়ে দিই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই বানানটা দেখেন, শহীদুল্লাহ। তারপরে হচ্ছে কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বানানটা আবার অন্যরকম। রুদ্র মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে, মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু শহীদুল্লাহ বানান কেমনে, শহীদুল্লাহ, ঠিক আছে। আবার শহীদুল্লাহ কায়সার, এখানে আবার হ নাই, ঠিক আছে। শহীদুল্লাহ পর্যন্ত আছে, শহীদুল্লাহ পর্যন্ত আছে কায়সার। সতীনাথ ভাদুরী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদে কি আছে, হুমায়ুন আজাদে হুমায়ুন মানে হচ্ছে হ্রস্বকার, কিন্তু হুমায়ুন আহমেদ হচ্ছে দীর্ঘকার, ঠিক আছে। শামসুর রহমান না রাহমান, শামসুর রাহমান, রহমান না, এই বানানটা লিখি, শামসুর রাহমান, ঠিক আছে। শামসুর রহমান না, যদি পরীক্ষা আসে কখনো, শামসুর রহমান না রাহমান, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরও ইম্পর্টেন্ট যেগুলো দেখি, সতীনাথ ভাদুরী, এই বানানটাও ইম্পর্টেন্ট, সতীনাথ ভাদুরী, এরকম দেখেন বানানটি এরকম। তারপরে আমরা সোমেনচন্দ, ইঁদুর নামে তার একটি বিখ্যাত গল্প আছে। সোমেনচন্দ, নট চন্দ্র, সোমেনচন্দ, ঠিক আছে। তারপর হচ্ছে জসিমউদ্দিন বানানটা, জসিমউদ্দিন বানানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জসিমউদ্দিন বানানটা একসাথে, জসিম উদ্দিন, উদ্দিনটা কিন্তু ভেঙে লিখতে হবে, এবং জসিম এবং উদ্দিন একসাথে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি। আর মীর মোশাররফ হোসেন, হ্যাঁ, মীর মোশাররফ হোসেন, এটা খেয়াল করবেন, মীর মোশাররফ হোসেন, র দুইবার, র আছে কয়টা, দুইটা, মোশাররফ হোসেন, ঠিক আছে। আহমদ ছফা নাম হয়তো বানান আপনারা জানেন। তো আমাদের আরেকটি কুইজ যাবে কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা আরেকটু পড়ে নিচ্ছি। আমাদের আরেকটা টেকনিক আছে, এই টেকনিকের পরেই আমরা
আরেকটা আমাদের সেকেন্ড কুইজ চলে যাবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা এবারের নিয়মটা আমাদের গুরুত্বপূর্ণ। এই নিয়মটা আমরা একটু করি, একটা স্কেল করি যে আমরা কোন পাশে কী দেব। এই পাশে লেখেন দূর, এই পাশে লেখেন দূর, ঠিক আছে? কোথায় দূর হবে? এখানে আমরা লিখি দূর সম্পর্কিত কিছু বোঝালে দূরত্ব মানে ডিস্টেন্স, দূরত্ব মুছে যায়, দূরত্ব সম্পর্কিত যদি কিছু বোঝায়, কিছু বোঝাবে। আর এই পাশে হচ্ছে কি দূরত্ব বোঝাবে না, এইটুকু আমরা লিখি। এই পাশে লিখি তাহলে দূরত্ব কি বোঝাচ্ছে? বহুদূর। তারপরে লিখি কত দূর, আরও লিখি দূরবীক্ষণ, সেটা অতি দিয়ে দিই, অতি দূর, দূরবীক্ষণ। তারপরে আমরা লিখি দূরভাষ, দূতাবাস। তারপরে আমরা লিখি দূরদর্শিতা, বানানে আমরা কি দিয়েছি? এই যে এখানে হ্রস্বইকার দিয়েছি তা আছে বলে, কিন্তু দূরদর্শী যখন যদি বলি তাহলে কিন্তু দীর্ঘইকার হবে, ঠিক আছে? আর দূতালি, ঠিক আছে? এই কয়টাই লিখি। এটার ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু লিখি। ব্যতিক্রমে আছে দূরীকরণ, দূর্বা, দুন। তারপরে আছে দূষক, তারপরে আছে দূষিত বা দূষণীয় বা এই টাইপের যেগুলো আছে, বা দূষক বা দূষ্য। আর এই পারে আমরা একটু লিখি দুর্নাম, দুর্গা, দুরবস্থা। এটার আমরা দুরাবস্থা বলি অনেকেই, দুরবস্থা বানানটা। দুরারোগ্য, দুরাকাঙ্ক্ষা, কাঙ্ক্ষা বানানটা দেখেন ও সাথে ক্ষিয়, এই যে ক্ষিয়র মধ্যে ক আছে, একসাথে বসছে, এই কারণে তারা ফ্রেন্ড সার্কেল। দুরূহ বানানটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দুর্গ বানানটা দেখেন, দুর্গ বানান অনেকে দীর্ঘকার দিয়ে লেখে। তারপরে আরও লিখি দুর্নিবার লেখা যাবে, আরও লেখা যাবে দুর্দিন, দুরাচার, দুরাশা, দুর্নিবার, দুর্ভোগ। শুধু ব্যতিক্রমটা লিখি। আচ্ছা, আর কয়েকটা বানান লিখিনি তাহলে। দুর্গম, দুর্বিষহ, ঠিক আছে? দুর্নীতি বানান পারবেন। দুর্ভোগ, দুরাচার, দুর্দিন, দুর্বল লিখি, দুর্বল, দুর্জয়, ঠিক আছে? এটার ব্যতিক্রম একটা আছে, সেটা ব্যতিক্রম কেন সেটা বলছি। এটা হচ্ছে দূরবীন। এখন দেখুন এখানে আমি কি বলেছি, যে দূর বানানে আমাদের একটা সমস্যা হয়, দীর্ঘকার দিয়ে দিব কখন আর হ্রস্বকার দিয়ে দেব। যদি এটা দূরত্ব বোঝায় বা ডিস্টেন্স জাতীয় কিছু যদি বোঝায় দূরত্ব, তাহলে দীর্ঘকার দিব, আর যদি দূরত্ব না বোঝায় তাহলে হ্রস্বকার দিব। দেখেন এই বানানগুলো আমরা একটু দেখছি, যে বহুদূর বোঝাচ্ছে যে অনেক দূর, অতি দূর বোঝাচ্ছে অনেক দূর, কত দূর, অতি দূর, কত দূর, বহুদূর, এরকম যত দূরই বলি না কেন। দূরবীক্ষণ শব্দটা কিন্তু দূরত্বের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তারপরে হচ্ছে দূতাবাস তো আমরা জানি যে দূতাবাস যেগুলো আছে বাংলাদেশে অন্যান্য দেশে দূতাবাস আছে, অন্যান্য দেশে বাংলাদেশের দূতাবাস আছে, সকল দেশই সেটা আমরা জানি। যে দূতাবাসের মধ্যে দূরেই থাকে। দূরদর্শিতা মানে একদম অনেক দূরের কোনো বিষয় আমি অনুধাবন করতে পারছি, যেটা হবে, এটার মধ্যে দূরত্বের একটা ব্যাপার আছে। দোতালি
দোতালি মানে হচ্ছে, তো দোতালি মানে বুঝে নিই, মানে দূত হিসেবে যে কাজটি করা হয় সেটি হচ্ছে দোতালি, ঠিক আছে, সংবাদ বাহক বা মেসেঞ্জার, ঠিক আছে, সেই দোতালি। তাহলে দেখেন এখানে যা আছে সমস্ত কিছু এরকম, আমি অল্প কিছু শব্দ লিখেছি, তো এরকম যা আছে দূর সম্পর্কে যত শব্দ আছে সব হচ্ছে দীর্ঘকার দিয়ে হবে। শুধু ব্যতিক্রম কয়টা আছে এটা আমরা একটু মনে রাখবো, যেমন দূরীকরণ, দূরীকরণের মধ্যে ওই অর্থে আমরা দূরত্বের কোনো ব্যাপার আমরা বুঝতে পারছি না, তারপরে এখানে কি হচ্ছে দীর্ঘকার হচ্ছে। দুর্বা, দুর্বা বানানটা অনেক ইম্পর্টেন্ট। দুর্বা একটা ঘাস, ঘাসের যে দুর্বা ঘাস, এটা হচ্ছে দীর্ঘকার দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে দুন, দুন শব্দের অর্থ হচ্ছে আক্ষেপ, এই দুন শব্দের অর্থ হচ্ছে আক্ষেপ, তো এই দুন শব্দটা মনে রাখবো। দূষক, দূষক শব্দটা মনে রাখবো, এরকম দূষক থেকে দূষণীয়, দূষিত, দূষণীয় বা দুঃস্ব, দুঃস্ব মানে হচ্ছে নিন্দনীয়, দুঃস্ব। তাহলে আমরা ব্যতিক্রম দেখছি দূরীকরণ, দুর্বা, দুন, দূষক, দূষিত, দূষণীয়, এই কয়টা ছাড়া বাকি যত শব্দ আছে দিয়ে দূরত্ব সম্পর্কিত সব আমরা দীর্ঘকার দিচ্ছি। আর দেখেন এখানে দূরত্ব বোঝাবে না যেগুলো আছে, যেমন দুর্নাম, দুর্নামে দূরত্ব বোঝাচ্ছি না, দুর্গাতে দূরত্ব বোঝাচ্ছি না, দুরবস্থা দূরত্ব বোঝাচ্ছি না, দুরারোগ্যতে দূরত্ব বোঝাচ্ছি না, দুরাকাঙ্ক্ষাতে দূরত্ব বোঝাচ্ছি না, দূরহ বানানের দূর্গ বোঝাচ্ছি না, দুর্গ, দুর্গম, দুর্বিষহ, দুর্বল, দুর্জয় যা আছে একটা তো দূরত্ব সম্পর্কিত বোঝাচ্ছি না। এক কথায় দূরত্ব সম্পর্কিত কোনো কিছু যদি বোঝায় তাহলে দীর্ঘকার, আর দূরত্ব যদি না বোঝায় তাহলে কি হর্ষকার। দূরবীন শব্দের সাথে দূরত্বের ব্যাপার আছে, কিন্তু দূরবীন শব্দের মধ্যে আমরা তারপরেও দীর্ঘকার কেন দিচ্ছি না? কারণ দূরবীনটা হচ্ছে বিদেশি শব্দ, আরবি ফার্সি শব্দ, ফার্সি শব্দ হচ্ছে দূরবীন, ঠিক আছে। তো যেহেতু দূরবীন, তাহলে দূরবীন বানানে যেহেতু বিদেশি শব্দ, বিদেশি শব্দে কখনোই দীর্ঘকার হয় না, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, কখনো দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য এগুলো কিছুই হয় না বিদেশি শব্দে। তাহলে নিয়ম অনুযায়ী দূরবীনের বানানটা কী হবে? হর্ষকার দিয়েছি, র দিয়েছি, আর এখানে কি দিয়েছি? রস্বইকার দিয়েছি, আর এখানে কি দিয়েছি? দন্তন্য দিয়েছি। কিন্তু এই দূরবীন বানানটা আপনাদের ভুল হবে, কারণ আমরা জানি সমরেশ মজুমদারের একটি উপন্যাস আছে, সেইটার বানানটা এইরকম অনেকটা, কোনো কোনো বইয়ে এরকমভাবে দেওয়া, এরকমভাবে দিতেও দেখেছি বাজারে নানান বইয়ে দূরবীন। তাহলে যেহেতু এটা বিদেশি শব্দ, তাহলে এখানে রস্বকার হলো, এখানে রস্বইকার হলো, আর মূর্ধন্য চেঞ্জ হয়ে কী হলো? দন্তন্য হলো। তাহলে একটা শব্দের মধ্যে আসলে 3 জায়গায় ভুল থাকে। তাহলে দূরবীন বানানটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এইবার আমাদের কুইজ 2-এর সময় হলো, কুইজ 2, হ্যাঁ। বাম পাশের আইকন, বাম পাশের আইকনে, আপনাদের স্ক্রিনে বাম পাশের আইকনে ক্লিক করলে সেখানে আপনার প্রশ্নটা দেখা যাবে, কুইজের অ্যান্সার দেওয়া যাবে, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট কুইজ, নেক্সট টপিক। নেক্সট টপিকে চলে যাচ্ছি, আমাদের সময় চলে যাচ্ছে, আর অল্প সময়, বেশিক্ষণ লাগবে না। আপনারা উত্তর দিতে থাকেন, আমি পরের টপিকটা আমি লিখছি, হ্যাঁ। আপনারা উত্তর দিতে থাকেন, আমি দেখব। উত্তর লিখতে থাকেন, সবাই লিখেন, সবাই উত্তর দেন, চেষ্টা করেন। উত্তর কি আসতেছে? মিডিয়াম। উত্তর কত পার্সেন্ট হয়েছে দেখি? বেশিরভাগই পারলো। এইবার সঠিক উত্তর কোনটা? এটা 45%। এটা সত্যি নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 46% আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আর সংখ্যা, অহংকার, অলংকার, ও আচ্ছা, সংখ্যা বানানটা এটা আমি বলতে ভুলে গেছি, সংখ্যা বানানটা হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ। অহংকার, অলংকার ঠিক আছে, সংখ্যা বানানটা
দুর্বা, দুরবস্থা, দুর্বিষহ। দুর্বিষহ বানানটা এখানে ভুল আছে, হ্যাঁ। দুর্বা বানানটা ঠিক আছে, ভালো দেখা যাচ্ছে না। শঙ্কা, অহংকার, অলংকার, সতীনাথ ভাদুরী বানানটা ভুল ছিল, দূরবীন বানানটা ভুল ছিল, দূষণীয় বানানটা ভুল ছিল, সবগুলোই ভুল। সতীনাথটা কি হবে? সতীনাথটা ভাদুরীটা দীর্ঘিকার হবে, দূরবীন বানানের হ্রস্বকার হবে, আর দূষণীয় কোনো শব্দ নেই, দুষ্য নামে শব্দ আছে, হ্যাঁ, দুষ্য নামে শব্দ আছে, আর বাকি সব ঠিক। ঠিক আছে। ওকে, আমরা আরও আমাদের 2টা কুইজ আসবে আমাদের, এবার আমরা কুইজের জন্য প্রস্তুত থাকি। এবার দেখেন আমি কিছু শব্দ লিখছি। ন্যস্ত, ব্যস্ত, গ্রস্ত, অভ্যস্ত, প্রশস্ত, বিধ্বস্ত, পরাস্ত। ঠিক আছে, এই পাশে আমরা অল্প কিছু শব্দ লিখব, কারণ এই পাশে শব্দ অনেক বেশি, আপনারা এটা অলরেডি বুঝবেন। মুখস্থ, পদস্থ, নিকটস্থ, আরও লিখি সভস্থ, এই পাশে লিখি দুস্থ, এই পাশে লিখি সুস্থ, এই পাশে লিখি অসুস্থ, এই পাশে লিখি প্রস্থ, আরও লিখি এরকম গৃহস্থ, এ পাশে আরও লিখি ধরেন আত্মস্থ, এরকম আরও লেখা যাবে। আচ্ছা, এখন আমাদের যে সমস্যাটা হয় যে দন্তস্ব নিচে ত হবে না দন্তস্ব নিচে থ হবে। এই যে এই শব্দটা দেখতে পাচ্ছেন, দন্তস্ব হর মতো, এটা হ না, এটা হচ্ছে থ। ঠিক আছে, তো দন্তস্ব নিচে কখন ত, দন্তস্ব নিচে কখন থ, এটা নিয়ে যে আমাদের কনফিউশনটা আছে, সেইটা আমরা আজকে একটু পড়বো, একটু টেকনিক করে পড়ছি, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। আমরা এটা একটু ব্যতিক্রমটা লিখি। বিশ্বস্ত, আর লিখলাম এখানে সমস্ত লিখলাম। ঠিক আছে, আচ্ছা এটা মুছে গেছে, আমরা এটা নিচে লিখি। আচ্ছা, এখন দেখুন দন্তস্ব নিচে ত হবে না থ হবে, এটা নিয়ে যদি আপনার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, প্রথমে আপনি শব্দটা দেখবেন, শব্দটা দেখে ওই শব্দ থেকে ওই সংযুক্ত অংশ থেকে বাদ দেন, এইটুকু বাদ দেন, দন্তস্ব ত বাদ দেন, দন্তস্ব অংশটুকু বাদ দেন, এইটুকু বাদ দেন, এইটুকু বাদ দেন, এইটুকু বাদ দেন, বাদ দেন। এবার দেখেন বাদ দেওয়ার পরে যে অংশটা থাকে সেটার কোনো অর্থ আছে কিনা। দেখেন বাদ দেওয়ার পরে এখানে কি থাকে নে, এখানে কি থাকে বে, এখানে কি থাকে গ্রো, এখানে কি থাকে অব্য কোনো শব্দ নেই, প্রোষ কোনো শব্দ নেই, বিদ্ধ কোনো শব্দ নেই, পরা কোনো শব্দ নেই। ঠিক আছে, দেখেন একটারও অর্থবোধক কোনো শব্দ থাকে না। অর্থাৎ এই দন্তস্বর সাথে যে ত সংযুক্ত অবস্থায় আছে, এইটুকু যদি আমরা বাদ দিই, তাহলে আসলে কোনো অর্থ থাকে না, ওই শব্দটা আর কোনো মিনিংফুল শব্দ হয় না। ঠিক আছে, কিন্তু এই পাশে আপনারা যদি তাকান, সংযুক্ত অংশটুকু যেটুকু আছে সেটুকু বাদ দেন, এটুকু 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 বাদ দেন, বাদ দেন, সবগুলোর অর্থ থাকে।
সবগুলো কেমন অর্থ থাকে আমি একটু একটু করে বলছি। দেখেন এখানে কি থাকে, মুখস্থ থেকে বাদ দিলে থাকে মুখ, একটি অর্থবোধক শব্দ। পদস্থ থেকে বাদ দিলে থাকে কি পদ, নিকটস্থ থেকে থাকে নিকট, সভা থেকে সভাস্থ থেকে বাদ দিলে কি থাকে সভা, আত্মস্থ থেকে বাদ দিলে কি থাকে আস্ত, দুস্থ থেকে বাদ দিলে কি থাকে দু মানে হচ্ছে খারাপ, দূর নিজস্ব অর্থ আছে, দু মানে হচ্ছে খারাপ। সুস্থ থেকে এটুকু বাদ দিলে থাকে সু মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে। অসুস্থ থেকে বাদ দিলে অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ, অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ, ঠিক আছে। প্রস্থকে বাদ দিলে প্র থাকে, প্র মানে হচ্ছে আধিক্য বা উৎকর্ষ, প্রর নিজস্ব অর্থ আছে, প্র মানে হচ্ছে আধিক্য বা উৎকর্ষ, ঠিক আছে। আর গৃহস্থ এখান থেকে যে বাদ দিয়ে থাকে কি থাকে গৃহ থাকে, ঠিক আছে। এখানে ব্যতিক্রম হিসেবে আপনারা একটা আরেকটা মনে রাখবেন, সেটা আরেকটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবেন, স্বাস্থ্য বানানটা মনে রাখবেন, স্বাস্থ্য বানানটা মনে রাখবেন। এই অংশটুকু বাদ দেওয়ার পরেও ওরকম অর্থবোধক হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা এইটুকুতে কী শিখলাম, দন্ত শেষের ত এবং দন্ত স্বর নিচে যখন থ থাকবে তখন সেই অংশটুকু বাদ দিব, বাদ দেওয়ার পর যদি অর্থবোধক শব্দ থাকে তাহলে সেটা দন্ত নিচে থ, আর যদি অর্থবোধক শব্দ না থাকে তাহলে ত, ঠিক আছে। আপনি খেয়াল করে দেখুন, ন্যস্ত, ব্যস্ত, গ্রস্ত, অভ্যস্ত, পরাস্ত, বিধ্বস্ত, পরাস্ত, এরকম যত শব্দগুলো লিখেছি একটার সাথে সংযুক্ত অংশটুকু বাদ দিলে দেখেন একটারও অর্থ থাকে না। ব্যতিক্রম হিসেবে আমরা যে কটা লিখেছি, বিশ্বস্ত এটা ব্যতিক্রম, এটা ওইটুকু বাদ দিলে অর্থ থাকে। সমস্ত এখানে এইটুকু বাদ দিলে অর্থ থাকে, এইটুকু বাদ দিলে অর্থ থাকে, এখানে দুইটা ব্যতিক্রম দেখেছি। আর স্বাস্থ্যতে এখানে একটা ব্যতিক্রম দেখেছি। এই ব্যতিক্রম ছাড়া বাকিগুলো দেখবেন মিলে যাবে, ঠিক আছে। আমরা খুব সহজেই এভাবে মনে রাখতে পারি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী নিয়ম হচ্ছে আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাও এই পাশে লিখলাম আমরা সত্তা, এই পাশে লিখলাম সত্য বা সত্তা, এই পাশে লিখলাম সত্য, ঠিক আছে। এইটার অর্থ হচ্ছে অস্তিত্ব, এইটার হচ্ছে অস্তিত্বের পরেও কিছু থাকা, অস্তিত্বের পরের অস্তিত্ব, এইভাবে লিখলে মনে হয় আপনারা বেশি বুঝবেন। অস্তিত্বের পরের অস্তিত্ব, আর এইটার অর্থ হচ্ছে নিজের। এই স মানে হচ্ছে নিজকে বোঝাবে। আচ্ছা, আমরা এখানে উদাহরণ লিখি। একটা বাক্য লিখলাম, ব্যক্তি সত্তা বিসর্জন দিও না। বললাম যে ব্যক্তি সত্তা বিসর্জন দিও না, একটা বাক্য লিখেছি। এখানে আরেকটা বাক্য লিখলাম যে ব্যক্তি সত্তা বজায় রেখো, হ্যাঁ, বা সত্তা বিসর্জন দিও না, বা সত্তা বজায় রেখো, এরকম লিখলাম, সত্তা বজায় রেখো, এরকম বললাম ধরেন কাউকে। হ্যাঁ, এখান থেকে দুইটা উদাহরণ আমরা দিই। প্রথমটা লিখি, ধরেন মেয়েটি অন্তঃসত্ত্বা, মেয়েটি অন্তঃসত্ত্বা, এখানে জায়গা হচ্ছে না, নিচে লিখছি মেয়েটি অন্তঃসত্ত্বা। 2 নম্বর লিখলাম কাঁঠালির আমসত্ত্বা, কাঁঠালির আমসত্ত্ব। আচ্ছা, এই পাশে লিখি এই জমিতে আমার সত্ত্ব আছে। আচ্ছা, আমি বড় বড় করে লিখেছি। দেখেন প্রথম যে সত্তাটা আছে, এই সত্তাটা মানে হচ্ছে কোনো মানুষের সত্তা, ব্যক্তি সত্তা, মানে তার অস্তিত্বটাকে বোঝাচ্ছে। বললাম যে ব্যক্তি সত্তা বিসর্জন দিও না, আমি বললাম ব্যক্তি সত্তা বিসর্জন দিও না বা সত্তা বজায় রেখো, এরকম বললাম। অস্তিত্ব, কোনো মানুষের অস্তিত্ব বোঝাচ্ছে। আর এই পাশে সত্য বানানটা দেখেন, স তয় তর নিচে ব বা তয় ত আকার, যেটাই হোক,
এখানে একটা উদাহরণ লিখেছি, এটার মানে হচ্ছে অস্তিত্বর পরের অস্তিত্ব, অর্থাৎ ডবল অস্তিত্ব। একটা অস্তিত্ব আছে তারপরে যদি ডবল কিছু বোঝায়, ধরেন এইখানে একটা উদাহরণ দেখি, অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা মানে কি? অন্তঃসত্ত্বা মানে হচ্ছে একটা সত্তার ভেতরে আরেকটা সত্তা, অর্থাৎ যে বাবুটা আছে, পেটে একটা বাবু আছে, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, অর্থাৎ এক সত্তার ভিতরে আরেকটা সত্তা আছে। এখন এক সত্তার ভিতরে যে আরেকটা সত্তা আছে, অর্থাৎ পেটের ভিতরে যে একটা বাবু আছে, সেই বাবুটার ছবি দিতে হবে না? সেই বাবুটার ছবি হচ্ছে এই যে ব, এটা মনে রাখবেন, এটা হচ্ছে বাবু। হ্যাঁ, তাহলে মনে থাকবে। অর্থাৎ আর যদি বলেন কাঁঠালের আম সত্য, পরের উদাহরণটা লক্ষ্য করেন, কাঁঠালের আম সত্য। কাঁঠালের তার নিজের একটা টেস্ট বা নিজের একটা অস্তিত্ব আছে কাঁঠালের। এরপরে আবার বলছি কাঁঠালের আম সত্য, অর্থাৎ কাঁঠালের মধ্যে আবার আমেরও ব্যাপার আছে। তাহলে একটার মধ্যে দুইটা ব্যাপার আছে, দুইটা ব্যাপার থাকলে এখানে কী দিতে হবে? ব দিতে হবে। তাহলে এই সত্তার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে একটা সিঙ্গেল সত্তা। আর যখন এই সত্তা বলবো বা নিচে যখন ব দিব, বটাকে দ্বিত্ব বোঝাচ্ছে, তখন একটার মধ্যে আরও আরেকটা কিছু আছে। যেমন অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা মানে হচ্ছে যে পেটে বাবু আছে, সেই বাবুর ছবি হিসেবে আমরা ব দিয়েছি। এই কাঁঠালের আম সাথে কাঁঠাল তো আছেই, এখন কাঁঠাল তো আছেই, কাঁঠালের আমের ছবি দিয়েছি। হ্যাঁ, কাঁঠালের আম সত্য, তাহলে আমের ছবি দিয়েছি। তাহলে আর দন্তস্ব, একটা জিনিস মনে রাখবেন, দন্তস্বর নিচে যখন ব থাকে, দন্তস্বর নিচে যখন ব থাকে, তখন তার অর্থ দ্বারায় নিজেকে, তা নিজেকে বোঝায়, সেলফ বোঝায়। ঠিক আছে? আর দন্তস্ব ধরেন কোনো শব্দের প্রথমেই শুধু দন্তস্ব আছে, ব নাই, ধরেন সজল, আমি লিখলাম সজল, তখন এই দন্তস্বর অর্থ দ্বারায়, এই দন্তস্বর অর্থ দ্বারায় সাথে বা সহিত বা সঙ্গে। ঠিক আছে? শুধু দন্তস্ব যদি থাকে তার অর্থ দ্বারায় সাথে, সহিত বা সঙ্গে। আর এই দন্তস্ব নিচে যদি ব থাকে তখন তার নিজেকে বোঝায়। ঠিক আছে? আমি বললাম এই জমিতে আমার সত্ত্ব আছে, অর্থাৎ নিজের সত্ত্ব আছে, নিজেকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো দন্তস্ব নিচে ব মানেই হচ্ছে নিজেকে বোঝাবে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, এই সত্তা মানে হচ্ছে ব্যক্তি সত্তা, নিজেকে বোঝাচ্ছে, একটা সিঙ্গেল সত্তা। আর তর নিচে যখন ব দিব তখন বোঝাবে যে একটা সত্তার পরেও আরেকটা সত্তা, যেমন অন্তঃসত্ত্বা, একটা সত্তা আছে তার ভিতরে একটা সত্তা, কাঁঠালের আম সত্তা একটা সত্তা ছিল, তার মধ্যে আবার আরেকটা। আর সত্য যখন নিচে ব দিব, স্বর নিচে ব দিব, তখন নিজেকে বোঝাবে এই জমিতে আমার সত্য আছে। তাহলে এই চারটা বানান কিন্তু তিনটা বানান বেসিকলি, একটা হচ্ছে সত্তা, আর একটি সত্তা বা সত্য, আর এটা হচ্ছে এই সত্য। এই সত্য নিচে প্রথম স্বর নিচে ব আছে, তর নিচে ব আছে, এটা কিন্তু তয়ত না। ঠিক আছে? আর আগেরগুলো হচ্ছে তয়ত, এটাও তয়ত, এটাও তয়ত, এটাও তয়ত, সাথে ব, আর এটা শুধু তর নিচে ব। ঠিক আছে? আশা করছি এই যে তিনটার যে ঝামেলা, এইটা আসলে সত্যি একটা অনেক ঝামেলার ব্যাপার, এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরে যাচ্ছি, আমাদের ক্লাস হয়তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি, আমরা আসলে চলে আসছি খুব কাছাকাছি। আমরা এবার যে নিয়মটা বলবো, এটাও দৈনন্দিন যেমন আমরা প্রচুর ভুল করি। আমি এই পাশে লিখলাম ধরেন কারি, তারপরে লিখলাম চারি, তারপরে লিখলাম দাড়ি, তারপরে লিখলাম বাজি। এই পাশেও লিখলাম কারি, চারি, এই পাশে লিখলাম যোগী। ঠিক আছে? এখন এটাকে আমরা লিখি অব্যক্তিবাচক, এই পাশে লিখলাম ব্যক্তিবাচক। এবার আমরা উদাহরণ লিখি। আমি লিখলাম সরকারি, দরকারি, তরকারি, লিখলাম জমিদারি। জমিদারি বানানটা গতকালও ছিল পেশা বোঝাতে। পাইকারি, অতিমারি, আচ্ছা এখানে মারি শব্দটা যোগ করি। অতিমারি, অতিমারি দীর্ঘিকার দিয়ে লেখা অনেকেই। মহামারী, লিখলাম চালবাজি, চাঁদাবাজি, ফৌজদারি, ঠিক আছে? তো অনেক লিখে ফেলেছি, আর চারি দিয়ে কোনো কিছু লিখি নাই।
পাইচারি আছে, লিখি পাইচারি, এই পাশে লিখি সহকারী, তারপরে লিখলাম পথচারী, ঠিক আছে, ছলনাকারী, উপকারী, এই পাশে লিখলাম সহযোগী, প্রতিযোগী, ঠিক আছে, কর্মচারী, আরও লেখা যায়, আরও কর্মচারী, ব্যভিচারী। আচ্ছা, এখন কোনো শব্দের শেষে যদি আপনি দেখেন কারি আছে, চারি আছে, দাড়ি আছে, বাজি আছে, মারি আছে, বা তখন সেই শব্দটা যদি বা যোগী আছে, সেই শব্দটা যদি দেখেন যে অব্যক্তিবাচক, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তখন আপনি সেখানে হর্ষইকার দিবেন। যেমন সরকারি বানানের মধ্যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, দরকারিতে ব্যক্তিকে বোঝাচ্ছে না, তরকারিতে ব্যক্তি বোঝাচ্ছে না, একটা বস্তুকে বোঝাচ্ছে। জমিদারি ব্যক্তিকে বোঝাচ্ছে না, পাইকারি জমিদারিকে বোঝাচ্ছে না, অতিমারি, মহামারি, পাইচারি, চালবাজি, চাঁদাবাজি, ফৌজদারি একটাও ব্যক্তিকে বোঝাচ্ছে না। যদি ব্যক্তিকে না বোঝায় তাহলে আমরা দেব হর্ষইকার। আর যদি ব্যক্তি বোঝায়, অর্থাৎ কোনো শব্দের শেষে কারি, চারি, দাড়ি, বাজি, মারি, যোগী বা এই টাইপের আছে, কিন্তু সেটাকে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা দীর্ঘইকার দেব। দেখুন সহকারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। পথচারী সহকারী অধ্যাপক লিখতে গিয়ে সবাই অনেকে কী করে সহকারী অধ্যাপক হর্ষইকার দিয়ে দেয়। আবার সরকারি কলেজ, সরকারি স্কুল বলতে গিয়ে আবার সরকারি বানান কী দেয়? দীর্ঘইকার দেয়। ঠিক আছে, সরকারি বানানটি অবশ্যই হর্ষইকার, কিন্তু সহকারী বানানে দীর্ঘইকার। ছলনাকারী, উপকারী, সহযোগী, প্রতিযোগী, হ্যাঁ, কর্মচারী, ব্যভিচারী, এইরকম যত শব্দ আছে সব বানানে কী হবে? যদি ব্যক্তিকে বোঝায়, ছিনতাইকারী, পথচারী, অর্জনকারী, হ্যাঁ, প্রতিযোগী, উপকারী, অধিকারী, আবেদনকারী, নির্মাণকারী, ব্যভিচারী, নবচারী, ব্যক্তিকে বোঝাচ্ছে। যখনই ব্যক্তিকে বোঝাবে তখনই দীর্ঘইকার, ব্যক্তিকে না বোঝালেই হর্ষইকার। ঠিক আছে, তো এইভাবে আমরা বানানগুলো মনে রাখতে পারি। পরে আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। এই নিয়মের পরেই আমাদের আরেকটা কুইজ চলে যাবে। হ্যাঁ, তো এই নিয়মে আমরা আবার লিখছি এই পাশে জিবি, আর এই পাশে লিখছি জিবি। ঠিক আছে, নিয়মটা কি? নিয়মটা লিখি, জিবি শব্দের প্রথমে বসবে, আর এই জিবি শব্দের শেষে বসবে। উদাহরণ দিচ্ছি আমরা, জীবিত, জীবিকা, জীবিতাশা, তারপরে হচ্ছে জীবিতেশ, জীবিতেশ্বর। এই পাশে লিখে, এই পাশে অনেক কিছু লেখা যাবে, অল্প একটা লিখছি, এটা আপনারা পারবেন। কৃষিজীবী, বুদ্ধিজীবী, চিরজীবী, শ্রমজীবী, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবী শব্দের প্রথমে যদি বসে, জীবী শব্দটা যদি কোনো শব্দের প্রথমেই বসে, তাহলে প্রথমে হচ্ছে দীর্ঘইকার, পর হচ্ছে হ্রস্বইকার, অর্থাৎ এই ফর্মে বসবে। প্রথমে দীর্ঘইকার, পর হ্রস্বইকার, অর্থাৎ বর্গীয় যে জ আছে তার সাথে দীর্ঘইকার, বসাতে হ্রস্বইকার, এই জীবী এই ফর্ম্যাটে বসবে। যেমন জীবিত প্রথমেই বসছে, জীবিকা প্রথমেই বসছে, জীবিতাশা প্রথমে বসছে। জীবিতাশা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার বাসনা বা আকাঙ্ক্ষা। আর জীবিতেশ শব্দের অর্থ স্বামী বা প্রিয়তম। আর জীবিতেশ্বর শব্দের অর্থ স্বামী বা
প্রিয়তমা। আর দেখেন কৃষিজীবী, বুদ্ধিজীবী, চিরজীবী, শ্রমজীবী, ক্ষণজীবী, আইনজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, এরকম পরজীবী যত জীবী আছে, জীবী যদি শেষে বসে দুইটাই দীর্ঘইকার। জীবী যদি শেষে বসে দুইটাই দীর্ঘইকার, আর জীবী যদি প্রথমেই বসে প্রথমেই দীর্ঘইকার, পরের হস্যইকার। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি জীবী, জীবিত, জীবিকা, জীবিতাশা, এরকম মনে রাখতে। এর মধ্যে জীবিত বানানটা অনেক ইম্পর্টেন্ট, জীবিকা বানানটা অনেক ইম্পর্টেন্ট, এই দুটো আসতে পারে। বা জীবিতাশা বা জীবিতেশ যদি কেউ কঠিন প্রশ্ন করতে চায় তাহলে এখান থেকে দিতে পারে। ঠিক আছে, আর এখান থেকে জীবী বানান যদি শেষে থাকে দুইটাই দীর্ঘইকার, আর প্রথমে থাকলে প্রথমে দীর্ঘইকার, পরে হচ্ছে হর্ষইকার। এই হচ্ছে আমাদের নিয়ম। আমাদের কুইজ 3 চলে যাচ্ছে, আপনারা 3 দিতে থাকেন। আমি কিছু বানান, আমাদের ক্লাস শেষের দিকে চলে আসছি আমরা লাস্টে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটার মধ্যে অনেক লিখতে হবে। আমরা একটু অঙ্ক করি। মনে করি একটু উপরে এতে লিখি, নিচে লিখি। মনে করি দীর্ঘ সমান বানানির দলীয়করণ, এটার নাম দিলাম আমরা বানানির দলীয়করণ। আচ্ছা, প্রথমেই হচ্ছে দল 11, ইন্দ্রিয়, কিংবদন্তি, তিমি, বিহিত, বিনিদ্র। উত্তর দিচ্ছে নিবিড়। বামের যে আইকন আছে সেই আইকনে ক্লিক করলে আপনাদের পোলের অপশন আসবে। হ্যাঁ, বিকিরণ, মিথস্ক্রিয়া, অতিথি, কাহিনী, তিতিক্ষা, শুচিস্মিতা, দিঘি, বিদায়ী, মিস্ত্রি। আচ্ছা, এইটা বিষয়টা একটু বুঝাই দিই। আচ্ছা, দেখি আমাদের কত পার্সেন্ট উত্তর সঠিক হয়েছে। আমাদের কোনটার উত্তর ছিল বিশ্বস্ত সমুদ্র, কি নিচের 3 নম্বর কুইজ। হ্যাঁ, 3 নম্বর কুইজ। নিচের কোন বানান করছে সব বানান শুদ্ধ হতে হবে। এটা হচ্ছে বিশ্বস্ত, সমস্ত এবং দুস্থ বানানটা হচ্ছে ঠিক। আর সত্য বানান কিন্তু ভুল, চালবাজি এবং ব্যভিচারী ঠিক ছিল। হ্যাঁ, জীবিত বানান ঠিক আছে, জীবিকা বানানে ভুল ছিল, ক্ষীণজীবী ঠিক ছিল। সত্য বানানে প্রথম ঠিক ছিল, জীবিতেশ ঠিক ছিল, জীবিতেশ্বর হয়ে গেছে, এটা জীবিতেশ্বর হবে। ঠিক আছে, প্রত্যেকটা একটা একটা করে বলছিল। সত্য বানানটা ঠিক আছে। হ্যাঁ, তো কত পার্সেন্ট উত্তর সঠিক হয়েছে? 42%। হ্যাঁ, এইখানে কোন একটাতে হয়তো লাস্টের ঘ নাম্বারে। আচ্ছা, ঘ নাম্বারেরটা দেখেন আপনারা, কি সত্য ঠিক আছে, জীবিতেশ ঠিক আছে, পরেরটা কি জীবিতেশ্বর না, ওটা জীবিতেশ্বর। তয় তো আছে এখানে, তয় তো হবে না, শুধু তো হবে, একটা তো হবে। ঠিক আছে। আর বাকি হচ্ছে জীবিত ঠিক আছে, জীবিকাতে ভুল ছিল, ক্ষীণজীবী ঠিক আছে, ঠিক আছে। আর সত্য প্রথম সত্যতে ভুল আছে, একটা তো হবে, তয় তো নিচে বনা, চালবাজি ব্যভিচারী ঠিক ছিল। নাইস।
আচ্ছা, এখন আমরা এইভাবে কেন পড়ছি দেখেন, কিছু বানান আছে এটা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে, তো এই বানানগুলো আমরা মনে রাখতে পারি না। হ্যাঁ, তো এই বানানগুলো মনে রাখার কি টেকনিক করা যায়, সেই টেকনিকটা হচ্ছে যে আমরা মনে করি রস্বই সমান, রস্বই বা রস্য সমান, আমি একটা লিখেছি এখানে, রস্বই বা রস্য সমান হচ্ছে, আচ্ছা এটা আরেকটু কেটে সুন্দর করে লিখি, রস্বই বা রস্য সমান হচ্ছে 1, দীর্ঘই বা দীর্ঘ সমান হচ্ছে 2। এখন বানানের দলীয়করণ মানে হলো, আমি যখন বলবো দল 11, তার মানে হচ্ছে দুই পাশেই কি রস্বই, রস্বই হতে পারে, রস্যও হতে পারে। দেখেন ইন্দ্রিয় দুইটাই, কিংবদন্তি দুই জায়গায়, মানে আমি কিংবদন্তি মানে ক যেখানে আছে, ব যে আছে, দ যে আছে, এটা আমার ভুল হবে না। আমার ভুল হইতে পারে কয়ের আগে, কয়ের সাথে যে রস্বইকার আছে এবং দন্ত তর সাথে যে যে রস্বইকার আছে, এইটাতে আমার ভুল হইতে পারে। বিহিত বানানে যে আমার ব আছে, হ আছে, ত আছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এখানে হচ্ছে রস্বইকার না দীর্ঘিকার হবে, এটা নিয়ে প্রবলেম। তাহলে আমরা যখন বলবো দল 1 অর্থাৎ দল 11 যখন বলবো, তখন দেখবো সেটার মধ্যে দুইটাই রস্বইকার বা দুইটাই রস্যকার, এরকম যে শব্দগুলো আছে এগুলো আমরা দল 1-এর মধ্যে ফেলেছি। দেখুন নিবিড়, নিমিত্ত, বিকিরণ, মিথস্ক্রিয়া, অতিথি, কাহিনী। দেখেন কাহিনী বানানো অনেকে দীর্ঘিকার দিয়ে লেখে, তিতিক্ষা বানানোটা অনেক ইম্পর্টেন্ট, সুচিস্মিতা বানানোটা দিঘি অনেকে দীর্ঘিকার দিয়ে লেখে। বিদায়ী, যে বিদায়ী বন্ধু বা বিদায়ী সহকর্মী, এই বিদায়ী বানানটা দেখেন, বিদায়ী বানানটা হচ্ছে দুইটাই রস্বইকার, বিদায়ী বানান দীর্ঘিকার দিবেন না, সবাই দীর্ঘিকার দিয়ে। মিশ্রী বানান দুইটাই রস্বইকার। তাহলে আমরা এইভাবে দল 1, 11, দল 12, তাহলে দল 12 হতে পারে। আমরা পরের স্লাইডে দেখতেছি দল 12। হ্যাঁ, দল 12 মানে কি, প্রথমটা রস্বই, পরেরটা হচ্ছে কি দীর্ঘই, দল হচ্ছে 12। দল 12-র মধ্যে আছে কি ইদানিং, এটা সবার আগে এইটা আমাদের শেখা উচিত। ইদানিং শব্দটা চলে গেল, আবার নতুন করে লিখছি, ইদানিং শব্দটা এইভাবে লিখবেন, মহিষী, তারপর হচ্ছে সাময়িকী, তারপরে হচ্ছে বাহিনী। কাহিনী বানানে হচ্ছে রস্বইকার, কিন্তু বাহিনী বানানে দীর্ঘইকার। তারপর হচ্ছে মুহূর্ত বানান, দেখেন মুহূর্ত, আপনি যখন পড়বেন তখন মুহূর্ত বানান খেয়াল থাকে না যে প্রথমে রস্বইকার না প্রথমে দীর্ঘইকার, তখন আপনি খেয়াল করবেন যে এই বানানটা দল 11-তে ছিল না 12-তে ছিল। 12-তে ছিল মানে হচ্ছে প্রথমে রস্বই, তারপর হচ্ছে দীর্ঘ। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন, দেখবেন অনেক বেশি মনে থাকবে। শুশ্রূষা বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুশ্রূষা, তাহলে শুশ্রূষা বানান হচ্ছে প্রথমেই হচ্ছে হ্রস্বকার, পরে হচ্ছে কি দীর্ঘকার। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। নিরীক্ষণ বানানটা এইভাবে মনে রাখতে হবে, প্রথমে হ্রস্বইকার, তারপর হচ্ছে দীর্ঘইকার, নিরীক্ষণ। তারপর হচ্ছে নিরীক্ষণের পরে আমরা নিরীহ বানানটা এইভাবে মনে রাখতে হবে, প্রথমে হ্রস্বইকার, তারপর হচ্ছে দীর্ঘইকার। তারপরে হচ্ছে নিষিদ্ধ বানানটা এইভাবে মনে রাখতে হবে, প্রথমে হ্রস্বইকার, তারপর হচ্ছে প্রথমে নিষিদ্ধ বানানটা দেখি, প্রথমেই হচ্ছে নিষিদ্ধ, লেখাটা একটু হচ্ছে, একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, নিষিদ্ধ, তারপর হচ্ছে দুরূহ বানানটা এর আগেও মনে একবার বলেছিলাম। দুরূহ বানানটা প্রথমে হ্রস্বকার, তারপর হচ্ছে কি দীর্ঘকার, অর্থাৎ 12-তে, দল 12-র মধ্যে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে অনুকূল, বিকেন্দ্রীকরণ, ঠিক আছে, এই যে বিকেন্দ্রীকরণ বানান, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের দল 12 চলে গেল। দল 21, পরেরটা হচ্ছে দল 21। দল 21 মানে হচ্ছে প্রথমেই দীর্ঘই, তারপর হচ্ছে হ্রস্বই। তাহলে দল 21-এ কি আছে, কনিনিকা, তারপরে কি আছে মরিচিকা, মরিচিকা বানানটা মরিচিকা। শারীরিক, এই বানানগুলো ঘুরে ফিরে বারবার আসবে পরীক্ষায়। দধিচি,
এইভাবে আপনারা মুখস্থ করলে আশা করি আপনাদের মনে থাকবে এই টেকনিক করে। হ্যাঁ, বাল্মীকি, বিনা পানি, তারপরে জীবিকা। জীবিকা বানানো একটু আগে আমরা জীবিত বানানো শিখেছি। জীবিত, নূপুর, নূপুর বানানো এর আগে আমরা পড়েছিলাম। প্রতীতি, প্রতীতি শব্দটা অনেক ইম্পর্টেন্ট। প্রতীতি শব্দটা হচ্ছে উপলব্ধি বা জ্ঞান। হ্যাঁ, তারপর হচ্ছে বিচি। আমাদের ক্লাস শেষের দিকে প্রায়, আপনারা আরেকটু থাকেন। বিধি, আচ্ছা ঠিক আছে। কনিনিকা বানানটা কি ঠিক আছে? অতীন্দ্রিয়, এই বানানগুলো বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এবার আমরা দল 22, দল 22-এ আছে কি প্রতীকী, এই শব্দটা ইম্পর্টেন্ট। প্রতীকী, তারপর হচ্ছে সমীচীন, অর্থাৎ দুইটাই কি হবে, দীর্ঘইকার হবে। সমীচীন, মহীয়সী, মহীয়সী। ফার্স্ট কনিনিকা বানানটা ঠিক করতে হবে। কনিনিকা বানান ঠিক করতে হবে। হ্যাঁ সরি, কনিনিকা বানানে এটা হবে রসিক। রসইকার হবে। কনিনিকা বানান ঠিক করতে হবে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। কনিনিকা, ঠিক আছে। এরকম যদি আমি আমার হাতের টানে যদি ভুল চলে আসে আপনারা বলবেন, আমরা ঠিক করব। হ্যাঁ, তাহলে মহীয়সী, মহীয়সী বানানে কি হবে, দীর্ঘইকার হবে। মহীয়সী, গরীয়সী, 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 ঠিক আছে। এরকম ভাগীরথী, হরতিকি, পটীয়সী, মনীষী আছে। আমি ইম্পর্টেন্টগুলো লিখছি। মনীষী, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট। উদীচী, উদীচী শব্দ হচ্ছে উত্তর দিকের জ্যোতি বা আলো। হ্যাঁ, উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিকে জ্যোতি বা আলো। তো আমরা পরের দলে চলে যাই। পরের দল আমরা দেখি, পরের দলে কি আছে। পরের দল হচ্ছে 1-1-1, অর্থাৎ তিনটায় এটা শব্দ অল্প। বুভুক্ষু, তারপরে কি আছে, মুমুক্ষু। আচ্ছা, তারপর হচ্ছে দল যাচ্ছি 112। 112 মানে কি, প্রথমেই দুইটা হচ্ছে হ্রস্বইকার, পরে হচ্ছে দীর্ঘইকার। বি, দ্রুত লিখছি। বিদুষী, বিদুষী, তারপরে হচ্ছে এটা একটাই শব্দ, আর ইম্পর্টেন্ট শব্দ নাই, আমরা স্কিপ করে পরেরটাতে যাই। তারপরেরটা হচ্ছে 1-2-1, অর্থাৎ প্রথমেই রস্যি, তারপর দীর্ঘই, তারপর আবার রস্যিকে। এটা ইম্পর্টেন্ট। এটা প্রথম যে শব্দটা, এইটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মুমূর্ষু, 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 ঠিক আছে, মুমূর্ষু। তারপরে হচ্ছে পিপিলিকা, পিপিলিকা। তারপর হচ্ছে বিবিসি, বিভীষিকা। তারপরটা হচ্ছে এখানে এই দুটা বানান নিপীড়িত, নিপীড়িত বানানটা ইম্পর্টেন্ট। নিপীড়িত। এইভাবে আপনারা এখানে পড়বেন, তাহলে আমার মনে হয় ভালো করবেন। তারপর হচ্ছে 1-1-1, আমাদের ক্লাস প্রায় শেষ। আমাদের প্রায় হচ্ছে অপিনিহিতি। ও পি নি হি তি, দেখেন সবগুলা অপিনিহিতি সবগুলা হচ্ছে কি হর্ষইকার। মুহুর্মুহু, মুহুর্মুহু বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুহুর্মুহু সবগুলো চর্ষকার, পরের মর উপরে শুধু রেফ, মুহুর্মুহু। তারপর হচ্ছে আরেকটা এরকম হতে পারে, নিমি ঝিমি, নিমি ঝিমি। ইউজারটা কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। নিমি ঝিমি। তারপরে হচ্ছে এটা আমাদের শেষ হয়ে গেলো। আমাদের লাস্ট ওয়ান হচ্ছে দলের নাম্বারগুলো হলো সেই রস্বইকার, দীর্ঘইকার।
হ্যাঁ, দল 1 2 1 2, অর্থাৎ প্রথমে রস্যি পরে দীর্ঘি, আবার রস্যি, আবার দীর্ঘি, এরকমও আছে। এরকম হচ্ছে নিশিথিনি, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমে নি শি থি নি, নিশিথি বানানটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিরিটিনি বানানটা এইভাবে মনে রাখতে হবে, কি রি টি নি, এভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা লিখি, এটা আপনারা জানেন, বিভূতিভূষণ। তাহলে এই যে মোটামুটি আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখন যেটা করব আমরা আধুনিক আমাদের যে অভিধান আছে, এই অভিধানে কিছু বানান আমরা একটু দেখে নিব। অথই বানান আমরা এইভাবে জানতাম, তাই না? কিন্তু এখন অথই বানানটা হচ্ছে অথ হর্ষই। তারপরে হচ্ছে আমরা জানতাম খই বানান, খই বানান, কিন্তু এখন খই বানান খ হর্ষই দিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা জানতাম গরু বানান নিয়ে আমি বলেছি যে ঠেলাগাড়ির যে ঠেলা গাড়ি চালিয়ে অনেক বেশি মানে বড়লোক হয়ে যেতেন বাংলা সিনেমা একজন নায়ক, কি জানি, জসিমউদ্দিনের যে ঠেলাগাড়ি, সেই ঠেলাগাড়ির ঠেলা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দর্জি বাড়ি, দেখবেন অনেক জায়গায় দর্জি বাড়ির বিভিন্ন দোকান টোকান আছে, সেই দর্জি বানানটা কিন্তু এখন এইভাবে লিখলে ভুল হবে, এভাবে লিখলে ভুল হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফর্সা আমরা পছন্দ করি, ফর্সা কি সুন্দর মনে করি, আসলে ফর্সা মানেই সুন্দর না, সুন্দর হচ্ছে অন্য জিনিস। তো এই যে আমরা ফর্সা বানান এখন এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তক্ষুনি বানান অনেকে মূর্ধন্য দিয়ে লেখে, তক্ষুনি বানান দন্তন্য দিয়ে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রানী বানান, অবশ্য গতকাল আমি বলেছিলাম রানী বানান এইভাবে, কিন্তু রানী বানান হচ্ছে এইভাবে হবে, ঠিক আছে। এখানে আবার একটা শব্দ নিচ্ছি, একটু বুঝাই দিচ্ছি, অনুষ্ঠিতব্য। এটা আমরা অনেক ভুল করি, যে অনুষ্ঠিতব্য অনুষ্ঠান বা পরীক্ষা বা এরকম কিছু বলি, এটা হবে অনুষ্ঠাতব্য, হ্যাঁ, অনুষ্ঠাতব্য। আমি মোটামুটি সব কিছু পড়িয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। খৈল, হ্যাঁ, ইম্পর্টেন্টগুলা। খৈলটা হবে খ রস্যই ল, এভাবে ভেঙে লিখতে হবে খৈল। আগে এভাবে লেখা হতো, অনেক বানান চেঞ্জ হয়েছে। পাদ্রি বানান এভাবে লেখা যাবে না, পাদ্রি ভেঙে লিখতে হবে, পাদ্রি, ঠিক আছে। তারপরে ব্যাং বানান আমরা এইভাবে লিখতাম, তাই না? এখন ব্যাং বানান লিখতে হবে এইভাবে, ব্যাং। কেন বলেন তো? কারণ এইটা ব্যাং বানান আমরা তো উচ্চারণ করছি না ওর সাথে, তাহলে এইখানে একটা হসন্ত দিতে হবে, এই হসন্ত মানেই তো অনুস্বর, তাই না? তাহলে এটা ঠিক। আর এগুলো প্রথম যেটা লিখতেছি এটা সব ভুল, প্রথম যেগুলো লিখতেছি এগুলো কিন্তু ভুল, হ্যাঁ, এগুলি ভুল। পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে নিয়ে আমি আর কিছু বানান দেখিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। যেমন স্বাগতম, এইটা নিয়ে আরও আগেই কথা বলা উচিত ছিল। স্বাগতম হবে স্বাগতম নামে বাংলা একাডেমির যে আধুনিক বানান সেখানে কোনো শব্দ নেই। কেন নেই বলেন তো? স্বাগত মানে হচ্ছে কি সুযোগ আগত, স্বাগত, তাই না? আর যদি এটারে আমরা ভাঙি তাহলে কি হয়? সুযোগ আগতম। এখন শব্দটা কি আগতম নাকি শব্দটা আগত? অবশ্যই শব্দটা আগত। তাহলে স্বাগতটা স্বাগত জানায়, আপনাকে স্বাগতম জানায় বা স্বাগতম বললে ভুল হবে। অনেকেই স্বাগতমের পক্ষে বলেন যে এটা তৎসম শব্দ থেকে চলে আসছে, তৎসম শব্দ মানে সংস্কৃত থেকে চলে আসছে। সংস্কৃত থেকে চলে আসলে এখানে একটা হসন্ত মানে সংস্কৃতের মধ্যে হসন্ত আছে, তাহলে এটা কেন দিলাম না? ঠিক আছে। আগতম নামে একটা মনে রাখবেন, যেহেতু এটা সন্ধি দ্বারা শব্দ সুযোগ আগতম, তাহলে আগতম নামে আসলে কোনো শব্দ নাই। সন্ধি হচ্ছে একটা অর্থবোধক শব্দের সাথে হয়, অর্থবোধক শব্দকে শ্রুতিমুদ্র করার জন্য একসাথে হয়, ঠিক আছে। তাহলে সুযোগ আগতম যেহেতু নেই, তাহলে এটা হবে কি সুযোগ আগত। তাহলে আপনারা পরীক্ষা আসলে স্বাগত দিবেন, স্বাগতম ভুল।
তারপরে হচ্ছে ঈগল বানান। ঈগল বানান আমরা ছোটোবেলা যে বই ছিল আমাদের ঈগলের দীর্ঘইতে ঈগল, সেখানে আমরা দীর্ঘইতে ঈগল এভাবে পড়ে আসছি, কিন্তু ঈগল একটি বিদেশি শব্দ বলে ঈগল বানানে আমরা কি দিচ্ছি, ঈগল বানান বিদেশি শব্দ, যেহেতু দীর্ঘই হবে না, দীর্ঘকার হবে না, তাহলে এখানে ঈগল বানানটা রস্বইকার দেওয়া হবে। তারপরে হচ্ছে কই বানান, কই মাছের যে কই এটা হবে কই, ঠিক আছে। তারপরে হচ্ছে বিমা, এই যে বিমা, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি বিমা এভাবে, কিন্তু বিমা যেহেতু বিদেশি শব্দ তাহলে বিমা এইভাবে হবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে। আর আমি গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি সেগুলো দেখছি। উসিলা বানান, আমরা উসিলা এরকম বলতাম, এটা হবে অশিলা, ঠিক আছে। এটা ভুল, এটা ঠিক, ঠিক আছে। আর কয়েকটা বানান দেখি। বাটপার, এই বাটপার বানানটা অনেক ইম্পর্টেন্ট। বাটপার বানান আমরা সারা জীবন এভাবে দিয়ে লিখে আসি, তাই না, কিন্তু বাটপার বানান হচ্ছে এইভাবে, ঠিক। এটা ভুল, এটা ঠিক, বাটপার বানান, ঠিক আছে। তারপরে যে আমরা দেয়া লিখি, দেয়া নেয়া, এটা আসলে দেয়া নেয়া না, এটা হবে দেওয়া, আর এটা হবে নেওয়া। এরকমভাবে যদি লেখেন ক্রিয়ার ক্ষেত্রে তাহলে ভুল হবে। তারপরে হচ্ছে আর 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 পেন্সিল, এই পেন্সিল শব্দটা অনেক ইম্পর্টেন্ট। পেন্সিল বানানটা আমরা এইভাবে লিখতাম, কিন্তু এইভাবে লিখলে ভুল হবে। পেন্সিল বানান কী করতে হবে, সুন্দর করে লিখতে হবে, পেন্সিল, ঠিক আছে, এইভাবে লিখতে হবে পেন্সিল। তারপরে এটা মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। বিদায় বানান আমি একবার বলেছি, বিদায় বানান রস্বইকার হবে। দূরবীন বানান বলেছি। আর জি বানানে আমরা কি করি, এভাবে জি দিই, এইভাবে দিই, এভাবে দিই, যেভাবে দিই না কেন ভুল। জি বানার একটাই শুদ্ধ রূপ, সেটা হচ্ছে জি, এইটাই শুদ্ধ রূপ, আর কোনো শুদ্ধ রূপ নেই। এগুলো যা বলি সব ভুল। ভর্তুকি বানান, এই যে ভর্তুকি যে আমরা বলি, সেই ভর্তুকি বানানটা আমরা এভাবে পড়েছিলাম, ভর্তুকি, তাই না। ভর্তুকি বানান এখন বানান করে লিখতে হবে, ভর্তুকি, এইভাবে একদম ভেঙে লিখতে হবে ভর্তুকি, ঠিক আছে। তাহলে এটা ভুল, এটা ঠিক ভর্তুকি বানানে। তারপরে হচ্ছে পরি বানান, এই যে পরি, আমরা যে পরি বলি তোমাকে পরির মতো লাগছে, তো পরির মতো লাগছে বলছি, সেটা আমরা পরি বানান দীর্ঘিকার দিলে ভুল হবে। পরির মতো দীর্ঘিকার দিলে পরি মনে হবে না, পেতনি মনে হবে। আচ্ছা, যে পেতনি কথাটা মনে পড়ে আমার মনে হয়ে গেছে, পেতনি বানানটা কিন্তু এইভাবে লিখতে হবে। পেতনি বানান আমরা আগে এইভাবে লিখতাম, তাই না, কিন্তু পেতনি বানান এখন কী লিখতে হতে হবে, পেতনি বানানটাও এইভাবে ভেঙে লিখতে হবে, পেতনি, ঠিক আছে। তাহলে এইভাবে লিখলে ভুল হবে, এটা ঠিক। এ তো মোটামুটি বাংলা একাডেমি যে বানানগুলো শুদ্ধ করেছে বর্তমানে সময়ে, সেই বানানগুলো আমি নিয়ে আলোচনা করলাম মোটামুটি। আপনারা এই বানানগুলো খেয়াল করবেন। আর দেখছি আর বাকিগুলো পারেন, আপনারা জানেন। অন্তরীণ বানানটা নিয়ে একটা কথা বলা যেতে পারে। অন্তরীণ শব্দটা নিয়ে কথা বলা যেতে পারে। অন্তরীণ শব্দটা আমরা এইভাবে দেখে অভ্যস্ত, কিন্তু অন্তরীণ শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, ইন্টার্ন থেকে অন্তরীণ বানানটা ইন্টার্ন থেকে অন্তরীণ, তাহলে এইটা হচ্ছে ঠিক। ইংরেজি ইন্টার্ন থেকে, যে ইন্টার্নই করে, যে ইন্টার্ন থেকে অন্তরীণ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ বলে অন্তরীণ বানানটা এইভাবে হবে। সূচি বানান সবাই এইভাবে লেখে, অনেকেই লেখে। সূচি বানান হচ্ছে রস্বইকার দিয়ে লিখতে হবে, এভাবে লিখলে কী হবে, ভুল হবে। তারপরে এই তো মোটামুটি আমাদের বানানগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। বৈঠা বানান, এটা আমরা দেখি। বৈঠা বানান হচ্ছে বৈঠা, এইভাবে লিখতে হবে, বৈঠা, এইভাবে লিখলে ভুল হবে। আগে যেভাবে লিখতাম আমরা বৈঠা বানান। তো মোটামুটি আমাদের লাস্ট কুইজের সময় চলে আসছে। আপনারা একটা স্ক্রিনে চলে আসবে, আপনারা লাস্ট কুইজটা দেন, দেখে আপনারা কী পারেন। আর এবং ক্লাস আজকের মতো এখানে শেষ করব, হ্যাঁ, কুইজটার মধ্য দিয়ে। কুইজটার পরে আমরা কিছু প্রশ্ন নিব, তারপর আমাদের ক্লাস শেষ হবে। আজকে ক্লাস তো অনেক বড় হয়ে গেল। না, ঠিক আছে।
লেফটের আইকনে ক্লিক করে আপনাদের দেখেন বাম পাশে একটা আইকন আছে, সেখানে ক্লিক করলে দেখবেন আপনাদের একটা কি আসবে, কুইজের অপশন, একটা কুইজের অপশন আসবে, একটা পোল আসবে, সেখানে আপনারা করতে পারেন। দিচ্ছে পারতেছে। কিয়ারা একটা পেতনি। আচ্ছা দেখি উত্তর কি দিচ্ছে। ও ভেরি গুড, খুশি হয়েছি। কত? 82%। 82% উত্তর সঠিক দিয়ে কারেক্ট হয়েছে। ভেরি গুড, 82%। আপনারা হ্যাঁ পাবলিশ করে দিয়েছি। গুড, খুশি হয়েছি। অনেক 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 বেশি ইউজার সঠিক উত্তর দিয়েছেন। সবগুলো বানান অশুদ্ধ কোন অপশনে? হ্যাঁ, এটা ছিল তিন নাম্বারটা কারেক্ট আনসার পেন্সিল। এটা ছিল ওই যে পেন্সিল বানানটা যে আমি একটু আগে পড়িয়েছি, পেন্সিল বানানো ভেঙে লিখতে হবে, বইটা বানানো ভেঙে লিখতে হবে। বাটপাড়া বানানে বয় বিন্দু র দেওয়া আছে, এটা হচ্ছে ডয় বিন্দু র হবে। আর বাকি নূপুর বানান প্রতীচি ঠিক নাই, অতিথি ঠিক ছিল, উদিচি ঠিক ছিল, কনিনিকাতে ভুল ছিল, জীবিকা ঠিক ছিল, পেন্সিল সবগুলো ভুল ছিল, শহীদ বানান ঠিক নাই, মিস্ত্রি ঠিক ছিল, তখনই ঠিক ছিল। 3 নম্বরে সবগুলো ভুল ছিল, আর 3 নম্বর সবগুলোই ভুল ছিল। আচ্ছা, এখন আপনাদের কি প্রশ্ন আছে, জানার কিছু থাকলে আপনারা প্রশ্ন করেন, আমরা ক্লাস শেষ করবো। এমনি অনেক দেরি হয়ে গেছে আজকে, আমাদের ক্লাস দীর্ঘ ক্লাস। তবে দীর্ঘ ক্লাস হওয়ার কারণ হচ্ছে আমি তো ডিটেলসে পড়িয়েছি, সব কিছু পড়িয়েছি। যদি আপনার এমন হয় যে বানানের জন্য যদি অন্য কোনো বই নাও পড়েন, তারপরেও মনে হয় অনেকটা আপনারা পারবেন, তা কাভার হয়ে যাবে। আমি চেষ্টা করেছি একদম ডিটেলসে পড়ানোর জন্য। প্রশ্ন আসতেছে, সখী থেকে সাক্ষ্য হলো না কেন? আচ্ছা, সখী থেকে সাক্ষ্য কেন হলো না? আচ্ছা, সখী ছিল তাই না? সখীর সাথে আমরা যোগ করেছি জফলা। আচ্ছা, তা যোগ করলে কি হয় না, সখীর সাথে শুধু একটাই যোগ হবে, সেটা জফলা যোগ হবে, অর্থাৎ ত যোগ হবে, তা যোগ হয় না। তো সখীর সাথে যদি যোগ হয় তাহলে কি হয়? সখ্য। আচ্ছা, আর সখীর সাথে ত যোগ হবে, সখিত্ব। এখন হচ্ছে কোন শব্দের সাথে কোন তো যুক্ত হয়, এই মানে কোন প্রত্যয় যুক্ত হবে, এটা তো মোটামুটি নির্দিষ্ট করা আছে, মানে শব্দটা যেভাবে তৈরি হয়েছে সেইটাই। এখন আমি জোর করে চাইলেও এটার মধ্যে এই সাক্ষ্য নামে কোনো শব্দই নেই, আসলে এইভাবে তৈরি হয় না, এটা সে ত প্রত্যয়টা যুক্ত হয়। ঠিক আছে, শব্দটা তৈরি হয়েছে এইভাবে। পেতনি সঠিক বানান পেতনি। হ্যাঁ, পেতনি সঠিক বানান হচ্ছে পেতনি, লিখে দিচ্ছি। পেতনি সঠিক বানান হচ্ছে পেতনি। হ্যাঁ, তারপরে বলেছেন বিদায়ী। হ্যাঁ, বিদায়ীর সঠিক বানান হচ্ছে বিদায়ী, এটা হচ্ছে সঠিক। হ্যাঁ, দীর্ঘইকার হবে না, বিদায়ী সঠিক। তারপরে আচ্ছা, পপুলার দেখি। হ্যাঁ, ভুল বানান এইভাবে লিখি, ভুল বানানে দীর্ঘকার হবে না, ভুল বানানে হ্রস্বকার হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা। আচ্ছা, বাংলা নাকি বাংলা বানানে, যেহেতু আমাদের বাংলাদেশ এটা একেবারে সাংবিধানিক, এটা অন্য কোনো নিয়ম কানুন কোনো কিছুর মধ্যে ফেলা যাবে না। এটা হচ্ছে আমরা যেভাবে লিখি 59 দিয়ে লিখতে হবে। শ্রেণী, এটা শ্রেণী মনে গতকাল বলেছিলাম, শ্রেণী এবং শ্রেণী, এই শ্রেণী এবং শ্রেণী এই দুইটা বানানই অভিধানী ছিল। তো দুইটা বানান যেহেতু অভিধানী ছিল, এমন মানে সংস্কৃত বানান যেগুলো, তৎসম বানান যেগুলো, তখন বাংলা একাডেমি নিয়ম করে দিল যে শ্রেণী বানান যদি দুইটাই যদি ঠিক থাকে তাহলে একজন এক একটা লিখবে। এই জন্য বলেছে যে যেসব বানানে দীর্ঘইকার এবং দীর্ঘইকার দুইটাই ঠিক, সেই সব বানানে শুধু হ্রস্বইকারটা ব্যবহৃত হবে, যে কারণে শ্রেণী বানান ঠিক, এটা ভুল হবে। লাস্ট কুইজ এটা আমরা দেখে ফেলেছি 85%। ঈদ নিয়ে গতদিন বলেছিলাম, ঈদ যদি পরীক্ষায় আসে তাহলে আপনার ঈদ বানান হ্রস্বইকার দিয়ে দিবেন, আর এমনি যদি আপনার দীর্ঘইকার দিয়ে লিখতে ইচ্ছা করে তাহলে লিখবেন। আচ্ছা, চাকুরিজীবী না চাকরিজীবী,
চাকরি কথাটা হবে না, এটা আমি গতকাল বলেছিলাম। এটা হচ্ছে চাকরি, চাকরিজীবী, চাকরি না, জীবী ঠিক আছে, কিন্তু চাকরি হবে না, হবে চাকরি। পপুলারে যায়, প্রশ্ন আসতে শহীদ বানান কি শহীদ? আচ্ছা দেখেন, শহীদ হচ্ছে, শহীদটাও কিন্তু বিদেশি শব্দ, হ্যাঁ। শহীদ বানানে অবশ্যই, শহীদ বানানে কী দিতে হবে? শহীদ দিবস। শহীদ বানান অবশ্যই হ্রস্বইকার দিতে হবে। যদি কেউ দীর্ঘইকার দিয়ে শহীদ বানান, তাহলে শহীদ বানান ভুল হবে। ব্যাং, ব্যাং কি স্যার? প্রাণী যেটা, তার বানান, হ্যাঁ ব্যাং, ব্যাং, ব্যাং বানান দুইটাই একই রকম, দুইটাই। লিখিত পরীক্ষা বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এইসব বিষয়গুলোতে কি বাংলা একাডেমির প্রণীত বানানগুলো লিখতে হবে? হ্যাঁ, লিখিত বানানে আপনি যতদূর সম্ভব বাংলা একাডেমির প্রমিত যে বানানটা আছে এটা আপনার সব জায়গায় লেখার চেষ্টা করবেন। এখন মনে হচ্ছে প্রথমেই একটা জিনিস হচ্ছে কি, যে প্রথমে যখন একটা বিষয় আসে তখন এটা গ্রহণ করতে সবাই স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়, গ্রহণ করতে পারে না, কিন্তু কয়েকদিন চেষ্টা করলে আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। আর এখন আমরা এই বানান আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আমাদের বর্তমান যে প্রজন্ম যারা ছোট আছে, যাদের বয়স এখন 10-এর নিচে, এরা যখন শুরু থেকে এই বানানগুলো এইভাবে শিখবে, তখন এদের বড় হয়ে গেলে এদের আর কোনো প্রবলেম হবে না। যেখানে আমরা ছোটোবেলা থেকে শ্রেণী দীর্ঘিকার দিকে পড়ে আসছি, এখন হর্ষিকার হয়ে গেছে, এরকম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমাদের একটু খটকা লাগছে। কিন্তু আমরা একটু মনোযোগ যদি দিই তাহলে এগুলো খটকাগুলো আশা করি কেটে যাবে। হ্যাঁ, একটু উপরে দেখা যায় পপুলারের উপরে। আচ্ছা, এগুলো পিডিএফে চায় কি? ইদানিং, ইদানিং বানান, হ্যাঁ ঠিক আছে, ইদানিং বানান দীর্ঘিকার দিয়ে হবে না, ইংরেজি শব্দ, ইংরেজিটা, আচ্ছা ইংরেজি শব্দ দীর্ঘকার হলো কি? কথা বোঝা ইদানিং কি ইংরেজি শব্দ নাকি? না না, এটাই তো ইদানিং ইংরেজি শব্দ না, ইদানিং শব্দটা ইংরেজি না। হ্যাঁ, ইদানিং ইংরেজি শব্দ কেন দীর্ঘইকার হলো স্যার? কোন ইংরেজি শব্দ দীর্ঘইকার হয়েছে এটা বোঝাচ্ছে মেবি। আচ্ছা না না, ইদানিং, ইদানিং বানানটা কি কি বোঝাতে চাচ্ছে আমি বুঝছি না। হ্যাঁ, কথাটা ক্লিয়ার করতে পারে নাই। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, অ্যানসার মোটামুটি দেওয়া হয়েছে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 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 কোনো প্রতিষ্ঠান না, আমি কিছুই না। এইটা সবচেয়ে বড় কথা হচ্ছে, বানানের ক্ষেত্রে হচ্ছে বাংলা একাডেমি হচ্ছে প্রতিষ্ঠান। বাংলা একাডেমির একটি অভিধান রাখবেন, সেইটাই আসলে। আমি যদি একটা জিনিস বলে দিয়েছি এটাই ঠিক, ব্যাপারটা এরকম না। বাংলা একাডেমি যেটা বলবে ওইটাই ঠিক। আমি হয়তো একটা ক্লাসে আজকে কোনো একটা দীর্ঘিকার জায়গায় হর্ষিকার দীর্ঘিকার বলে ফেলতেও পারি, বললেই যে ওইটাই ঠিক, বিষয়টা এরকম না। আপনাদের পাশে সাথে অবশ্যই একটা বাংলা একাডেমির অভিধান রাখবেন বাসায়, আধুনিক যে অভিধান, বাংলা একাডেমির আধুনিক যে অভিধানটা আছে 2017-18 সালের দিকে বের হয়েছে, ওইটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন ওখান থেকে, এবং বর্তমান সময়ে যে বানানগুলো আসে বিভিন্ন পরীক্ষায়, সেই বাংলা একাডেমির যে আধুনিক বানানের যে অভিধানটি আছে সেখান থেকেই কিন্তু তারা সেটা কি সঠিক ধরে। যে কারণে আপনি অবশ্যই সাথে একটি বাংলা একাডেমির অভিধান রাখবেন। তো আর যে বানানগুলো হয়তো এখন আরও অনেক প্রশ্ন আসছে, যেগুলো আসছে সেগুলো আপনারা কাইন্ডলি যদি অভিধান দেখেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আজকের মতো বোরিং ক্লাস খুব মজা করে পড়িয়েছেন। হ্যাঁ না, বোরিং ক্লাস আসলে। তো থ্যাংক ইউ আপনাকে, অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করেছি আপনাদের এই বানানের মানে ডিটেলে কিভাবে পড়ানো যায়। অনেক লেখার ব্যাপার ছিল, অনেক হাতের লেখার ব্যাপারও ছিল, এগুলো ছিল, কিছু বোঝায় অনেক সময় হয়তো প্রবলেম হতে পারে, এগুলা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সেই ক্লাসটি আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে ক্লাসটা আমার খুব মানে ইন্টারেস্টিং ক্লাস আমার কাছে মনে হয়, আমার খুব ভালো লাগে ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।